ঈশান অফিসের কেবিনে বসে একটা ফাইল দেখছিল আর বারবার লাইফের কথাগুলো ভেবে কলমটা ঘোরাচ্ছিল। কাজে কোনো মন দিতে পারছিল না। কয়েকদিন যাবৎ ওর মনটা তেমন একটা বেশি ভালো নেই। শহরে কেমন যেন এখন থাকতে ইচ্ছে করে না। বারবার মনে হয় শহর থেকে দূরে কোথাও যেতে পারলে হয়তো এই কোলাহল থেকে একটু দূরে থাকতে পারত। কথাগুলো ভাবছিল আর কলমটা ঘোরাচ্ছিল। এর মাঝে ফোনটা বাজতে শুরু করে। হাতে নিয়ে দেখলো ওর বেস্ট ফ্রেন্ড সিয়াম। রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, বন্ধু, কোথায় তুমি? কোথায় থাকবো, এই তো কাজ করছি। অফিসে বসে আছি, ভালো লাগছে না রে। কাজ করতে ইচ্ছে করছে না। কিছুদিন যাবৎ মনটা বেশি একটা ভালো নেই, কিন্তু কিসের জন্য মন খারাপ বুঝতেই পারতেছি না। বন্ধু, তোমাকে কি আবার প্রেমের রোগে ধরলো নাকি? আরে না বন্ধু, তেমন কিছু না, কিন্তু এই শহরে আর ভালো লাগছে না। তোর কথাটা বুঝলাম না, মানে কি বলতো? ফোনে কিছু বলবো না, দেখা কর। ওকে, আড্ডা দেওয়ার জায়গায় চলে আয়। না না না, ওইখানে না, তুই নদীর পাড়ে চলে আয়, আমি আসছি। কথাটা বলেই ঈশান ফোনটা কেটে দিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় ম্যানেজারকে বলে গেল এদিকটা দেখতে। আসুন, যেতে যেতে পরিচয়টা দিয়ে নেই। এই গল্পের হিরো ঈশান, আব্বু আম্মুর একমাত্র সন্তান। ওর আব্বু দেশের নামকরা বিজনেস ম্যানেজমেন্ট, তাই টাকা পয়সার কোনো অভাব নেই। কিন্তু অন্য সব গল্পের মতো যদি ভেবে থাকেন ছেলে 8-10টা বড়লোক বাবার ছেলের মতো বখাটে টাইপের, এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, মেয়েদের পেছনে সময় দেয়, নাইট ক্লাব পার্টি এগুলো নিয়ে থাকে, তাহলে ভুল ভাবছেন। ঈশান 8-10টা ছেলের থেকে আলাদা। খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে ভালোবাসে। কিছুদিন হলো বিদেশ থেকে লেখাপড়া শেষ করে দেশে আসছে। আম্মু জোর করে ওকে ব্যবসায় বসিয়ে দিয়েছে। ঈশান বিদেশ থেকে আসার পর ওর এই শহরের কোলাহলটা ভালো লাগছিল না। তাই কেমন যেন মনের ভেতরে একটা অস্থিরতা কাজ করছিল। একটু পরে ঈশান নদীর পাড়ে চলে আসে। তারপর গাড়ি থেকে নেমে একটু সামনে যেতেই খেয়াল করে সিয়াম নদীর পাড়ে বসে আছে। ঈশান ওর পাশে বসতেই সিয়াম বলতে লাগলো, কি হয়েছে বলতো তোর? তোর নাকি শহরে ভালো লাগছে না? শহরে ভালো না লাগলে কোথায় লাগবে বল? আর কোনো মেয়েকে পছন্দ হয়, সে কি তোকে রিজেক্ট করে দিয়েছে? আমাকে তো কিছু বলিসনি। তুই কি পাগল নাকি তোর মাথা খারাপ? এরকম কিছুই না, কিন্তু এ শহরে আর ভালো লাগছে না রে। এত চিৎকার চেঁচামেচি আর কোলাহল মোটেও সহ্য হচ্ছে না। বিদেশে থাকতে মোটামুটি ভালোই ছিলাম, কিন্তু এই শহরে আব্বু আমার কাছে এসে মনে হচ্ছে তাদের কাছে আসছি ঠিকই, কিন্তু এখানে মনটা ভালো থাকার মতো ওয়ে নেই। কোথায় গেলে যে মনটা ভালো হবে কিছুই বুঝতেই পারতেছি না। ঈশানের কথায় সিয়াম বেশ চিন্তিত মুখ নিয়ে অনেকক্ষণ ভেবে তারপর বলতে লাগলো, একটা উপায় আছে মনটা ভালো করার, আর সেটা হচ্ছে পরিবেশটাকে পাল্টানো। মানে? তোর কথা মানে তো বুঝলাম না। আমি বলছি, এই কোলাহলের পরিবেশ থেকে একটু শান্তশিষ্ট, পাখির ডাক, মিষ্টি রোদের আলো, ফুলের গন্ধ, ধুলো মাখা পথ, এইরকম একটা গ্রামের পরিবেশে গেলে একটু ভালো লাগতো। আবহাওয়াটা চেঞ্জ হলে মনটা ভালো হয়ে যেত। সিয়ামের কথা ঈশান বেশ কিছুক্ষণ ধরে ভাবতে লাগলো। ও হয়তো ঠিকই বলেছে। তারপরও একটা সময় ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, সত্যি কি গ্রামের পরিবেশে গেলে ভালো লাগবে? তবে আর বলছি কি, তাছাড়া আমিও কয়েকবার গ্রামে গেছি। আমাদের বাসা যে এখানে পার্মানেন্টলি ছিল সেটা না, আব্বু ব্যবসার কাজে এখানে চলে আসছিল, সেই থেকে এখানেই থাকা। তাছাড়া আমার দাদুর দিদা তো গ্রামের বাসাতেই থাকে, আর প্রত্যেক মাসে আমরা একবার করে যাই। তুই যদি চাস আমি তোকে সেখানে নিয়ে যেতে পারি, দেখবি ভালো লাগবে। আমিও তো শুনেছি আমাদের পুরনো বাড়িটা গ্রামে ছিল। তোর দাদু দিদার বাড়িতে গিয়ে লাভ কি বল? যেহেতু আমার দাদুর বাড়িটা গ্রামে, তাই দেখি আম্মুর সাথে কথা বলে ওইখানে যেতে দেয় কিনা। আচ্ছা ঠিক আছে, দেখ কি করা যায়। দেখ কি করা যায় বলে ছেড়ে দিলেই তো আর হবে না, তোকেও নিয়ে যাব। আমি একা যাব নাকি? দেশে আসার পর থেকে তোকে ছাড়া কোথাও গিয়েছি? সেটা অবশ্য ঠিক। তাহলে রেডি থাকিস। আমি আব্বু আমার সাথে কথা বলি। আর আব্বু এখন আগে থেকে অনেকটা সুস্থ। মোটামুটি অফিসের কাজ একটু কমিয়ে তারপর না হয় কয়েকটা দিনের জন্য ঘুরতে যাব। দুজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে একটা সময় দুজন বিদায় নিয়ে বাসায় চলে গেল। ঈশান আজকে আর অফিসে গেল না। বাসায় গিয়ে কলিং বেল দিতেই আম্মু দরজা খুলে দিলে ঈশান সোফায় গিয়ে বসে পড়ল। তখন আম্মু ওর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আবু,
কি হয়েছে তোমার? এত তাড়াতাড়ি চলে আসলে যে? আম্মু কথাটা বলতে ঈশান আম্মুর হাত ধরে ওর পাশে বসিয়ে দিয়ে আম্মুর মুখোমুখি হয়ে বসে তারপর বলতে লাগলো, আম্মু, গ্রামের পরিবেশটা নাকি অনেক সুন্দর। ওই পরিবেশে নাকি মনটা অনেক ফুরফুরে হয়ে যায়, আর অনেক শান্তি আছে গ্রামের পরিবেশে। আম্মু কেমন করে যেন ঈশানের দিকে তাকালো। তখন ঈশান আবার বলল, কি হলো বলো? আর তুমি তো বলেছিলা যে দাদুর বাসা নাকি গ্রামে, কিন্তু দাদু দিদা বেঁচে নেই দেখে তুমি আর আব্বু নাকি ওইখানে যাও না। আর তাছাড়া আমার একটা মাত্র ফুপি, সেও নাকি লন্ডনে থাকে, তাই আর গ্রামে যাওয়া হয়ে ওঠে না। আম্মু, বলো না গ্রামের সম্পর্কে। আব্বু, গ্রামের পরিবেশটা অনেক সুন্দর, আর ওখানে গেলে মনটা অনেক ফুরফুরি মেজাজে থাকে। অনেক ভালো লাগে সেখানে থাকতে, মনে একটা প্রশান্তি থাকে। কিন্তু কি করবো বলো, ব্যবসার কাজের জন্য তো তোমার আব্বুকে এখানে থাকতে হয়। আর তুমি তো জানো তোমার আব্বুকে ছাড়া আমি থাকতে পারি না, তাই আর যাওয়া হয়ে ওঠে না। 5 বছর আগে একবার শেষ যাওয়া হয়েছিল, তখন গ্রামের চিত্রটা একটু অন্যরকম ছিল। এখন হয়তো অনেকটা পাল্টে গেছে আর শহরের পরিবেশ হয়ে গেছে। কিন্তু আব্বু, হঠাৎ করে এই প্রশ্ন কেন বলো তো? না আম্মু, গ্রামের পরিবেশটা দেখতে ইচ্ছে করছে, আর শুনলাম যে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর। আর তাছাড়া কিছুদিন যাবৎ এই শহরের কোলাহলটা বেশি ভালো লাগছে না। ভেবেছিলাম গ্রামের বাসায় যাব, কিন্তু দাদু দিদা কিংবা ফুপি কেউই তো আর নেই, তাহলে কার কাছে যাব? সে কি কথা, গ্রামে কেউ নেই তাই বলে কি যাওয়া যাবে না? এর মাঝে আব্বু নিচে চলে আসে আর ওদের কথাটা শুনে ফেলে আর একটু জোর গলায় বলে, আলবাত যাওয়া যাবে। যাবে না মানে 100 বার যাবে। আব্বু কথাটা বলতে ঈশান আব্বুর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, আব্বু, তুমি আমাকে তোমার গ্রামের ঠিকানাটা দাও তো। আমি কয়েকদিনের মধ্যেই অফিসের কাছে একটু কমিয়ে তারপর কিছুদিনের জন্য গ্রাম থেকে ঘুরে আসি। আমার এখানে আর ভালো লাগছে না। আব্বু এসে ওদের সামনে একটা সোফায় বসে পড়ল আর একটু গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, গ্রামে আমার এক বন্ধু আছে, আমি ওখানকার ঠিকানাটা দিয়ে দিচ্ছি। আর ওকে আমি ফোন করে বলে দিব তুমি ওর বাসায় গিয়ে উঠবে। কিন্তু তোমাকে একটা শর্তে গ্রামে যেতে দিতে পারি। যদি তুমি এসে সেটা পূরণ করো তাহলে যেতে পারবে, না হলে কিন্তু আমার কথার অবাধ্য হতে পারবে না। আব্বু, তুমি বলো আমাকে কি শর্ত মানতে হবে, আমি সব শর্তে রাজি। বয়স তো আর কম হয়নি, তাই তুমি এসে একটা লাল টুকটুকে বউ আনবে। যদি তুমি বিয়ে করতে রাজি থাকো তাহলেই তোমাকে গ্রামে যেতে দিব। এখন বলো তুমি কি চাও? আব্বু, বিয়ে করতেই হবে? দেখো, তোমার তো বয়স আর কম হচ্ছে না, আর তাছাড়া আমাদেরও তো বয়স হচ্ছে। আমাদের তো ইচ্ছে করে না ছেলের বউয়ের মুখ দেখতে, আমাদের দাদু ভাইয়ের সঙ্গে খেলা করতে, তাই না? আর তাছাড়া তুমি এভাবে একা আর কতদিন থাকবে? তোমাকে অনেকবার বলা হয়েছে, তোমার যদি পছন্দের কোনো মেয়ে থাকে কিংবা কাউকে ভালোবাসো তাহলে আমাদের বলো, আমরা তাদের সাথে কথা বলি। তুমি তো জানোই আমরা কি রকম। আর মেয়ের আব্বু আম্মু যদি অনেক গরিবও হয় তাও সমস্যা নেই, কারণ তোমার সুখটা আমাদের কাছে অনেক বড়। আব্বু কথাটা বলতে ঈশান একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, না আব্বু, তেমন কেউ নেই। যদি থাকতো তাহলে তোমাদের আগেই বলতাম, তাই না? তোমাদের থেকে আমি কখনো কোনো কথা লুকিয়েছি বলো? না, লুকাওনি। এখন বলো তুমি বিয়ে করতে রাজি কিনা। আমরা তোমাকে আর এইভাবে একা দেখতে চাই না, তোমার দায়িত্বটা কারো হাতে তুলে দিতে চাই। ওকে ওকে, ঠিক আছে। তোমরা যে মেয়েকে বলবে আমি চোখ বুজে সেই মেয়েকে বিয়ে করে নেব, কিন্তু আমি তার আগে আমি গ্রাম থেকে কিছুদিনের জন্য ঘুরে আসতে চাই। এখন ঠিকানাটা দাও। ঈশানের আব্বু ওকে তার বন্ধুর ঠিকানা দেওয়ার আগে অনেকবার বিয়ের কথা বলল। ঈশানও হ্যাঁ বলে দিল। তারপর আব্বু আম্মুর সাথে আর কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসে। এভাবে কয়েকটা দিন কেটে গেল। এর মাঝে ঈশান ঠিক করে ফেলেছে 1 সপ্তাহ পর গ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। আর এই সপ্তাহে অফিসের কাজটা কিছু কমিয়েও তারপর আব্বুকে সব বুঝিয়ে যাবে। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেলে ঈশান যাবার সময় চলে আসে। তো যাবার দিন সিয়াম ঈশানের জন্য ডাইনিং রুমে বসে আছে। এর মাঝে ঈশান একটা ব্যাগ কাঁধে নিয়ে তারপর গাড়ির চাবি ঘোরাতে ঘোরাতে নিচে আসে আর বলে, চল, আমার হয়ে গেছে। চাবি নিয়ে কোথায় যাচ্ছিস? কেন, হেঁটে যাবি নাকি? আরে না না, হেঁটে যাব কেন? কিন্তু গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তাহলে তো আসল মজাটাই শেষ হয়ে যাবে। মানে? সেজন্য গ্রামে যাচ্ছি সেটাই তো বুঝতে।
আচ্ছা ঠিক আছে। সিয়ামের কথায় ঈশান গাড়ির চাবিটা রেখে আম্মু আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর ওরা বাস স্ট্যান্ডে এসে 2টা টিকিট কেটে দুজনে উঠে বসে। উদ্দেশ্য গ্রাম। কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিলে ঈশান কানে হেডফোন গুঁজে তারপর ফোনটা গুতাতে লাগলো। কিছু দূর আসতেই সিয়াম ওরকম অবস্থা দেখে ঈশানের হেডফোনগুলোর টেনে খুলে দিয়ে বলতে লাগলো, এই আবাল, এগুলো শুনলে গ্রামের পরিবেশটা উপভোগ করতে পারবে কি, ফিল করতে পারবে কি করে? চুপচাপ বসে বাইরের দিকে দেখ আর অনুভব করার চেষ্টা কর গ্রামের পরিবেশটাকে। যে জন্য আসছিস সেটা না করে ওই বাদ্যযন্ত্রগুলো কানের মধ্যে ঢুকিয়ে দিয়ে বসে আছিস। সিয়ামের কথায় ঈশান একটা মুচকি হাসি দিয়ে তারপর জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল। ঘণ্টাখানেকের মধ্যেই বাস গ্রামের মাটির রাস্তার সামনে এসে থামলো। আর কন্ট্রাক্টর বলতে লাগলো, কন্ট্রাক্টরের কথায় এবার ঈশান আর সিয়ামের ঘোর কাটতেই ওরা ব্যাগটা নিয়ে নেমে গেল। তারপর দুজনে হাঁটতে লাগলো। এবার সিয়াম বলতে লাগলো, কি রে, এখানে নামিয়ে দিলি, এরপর কিছু করে যাব? সেটা কি আমি জানি নাকি? তুই তো ভালো করে জানিস, কারণ তুই এর আগেও গ্রামে এসেছিস। এখন বল, এখন কিসে যাব? কিসে আবার? হেঁটে যেতে হবে, না হলে গরুর গাড়ি এরকম কিছু একটা দেখতে পাই কিনা। কিন্তু যেখানে যাব ওইখানে যেতে আরও কত সময় লাগতে পারে? সিয়ামের কথায় ঈশান ম্যাপ দেখে বলল। এই তো আধা ঘন্টার মতো সময় লাগবে। দুজনই হাঁটতে লাগলো। কিছুক্ষণ পরে একটা গরুর গাড়ি দেখতে পেয়ে সিয়াম গারোয়ানকে বলতে লাগলো, চাচা, আমাদের একটু প্রেমপুর নামিয়ে দিবেন? ওঠো। এবার দুজনেই উঠে গরুর গাড়ির পিছনে বসলো। আর ঈশান গারোয়ানকে উদ্দেশ্য করে বলল। থ্যাঙ্কস আঙ্কেল। ঈশানের কথায় এবার লোকটা অদ্ভুতভাবে তাকালো। তখন সিয়াম একটা মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, আরে হালা, বাংলায় বল, ইংলিশ বুঝতে পারবো না। ওফ, আসলে ধন্যবাদ চাচা। আরে ঠিক আছে, এইটা কোনো লাগবে না। আর তাছাড়া আমরা গ্রামে যাইবা, তোমাদের দেখা তো মনে হইতাছে অনেক বড় লোকের ছেলে। গ্রামে আইছো কেন? আসলে চাচা, প্রেমপুর গ্রামের আমার বাবার বন্ধুর বাসার ওইখানে আসছিলাম, আর আপনাদের গ্রামটা ঘুরে দেখতে আসছিলাম। সবাই গ্রাম থেকে শহরে যায়, আর তোমরা শহর থেকে গ্রামে আইসা দেখতে? দেখো কি জানি বাবা, বড় লোক গা, সব বড় বড় ব্যাপার। ঈশান সিয়ামের দিকে তাকাতেই সিয়াম মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল আর বলতে লাগলো, আসলে গ্রামে তেমন কাজ হয় না। যারা একটু শিক্ষিত কিংবা কাজের খোঁজ করে তারা শহরের দিকে চলে যায়, সেজন্যই চাচা এমনটা বললো। ও, গরুর গাড়ি এঁকে বেঁকে চলেছে গ্রামের মেঠো পথ দিয়ে। মাঝে মাঝে গাড়ির চাকাটা উঁচু নিচু জায়গায় পড়ে বেশ অদ্ভুত রকমের আওয়াজ হচ্ছে, যেটা ঈশানের ভালোই লাগছে। মাঝে মধ্যে পাখির ডাক, বাতাসের শব্দ, ফসলগুলো সবুজে মাখামাখি। তার বুক চিরে চলে গেছে নদীর মতো এঁকে বেঁকে একটা রাস্তা, যে রাস্তা ধরে গারোয়ান গাড়ি চালিয়ে যাচ্ছে। ঈশান যেন একটা স্বপ্নের জগতে চলে গেছে, পুরো ফিল করতে শুরু করেছে। মাঝে মধ্যেই নদীর স্রোতের শব্দ পর্যন্ত ভেসে আসছে কানে। একটু পর গারোয়ান একটা জায়গায় গাড়ি থামিয়ে দিয়ে বলল, সাহেব, আমি তো আর ওইদিকে যাইব না। আপনারা নাকি প্রেমপুর যাইবেন? এইখান থেকে কয়েক ক্রোশ হাঁটলেই ওইখানে চইলা যাবেন। এখন আপনাদের নামতে হইব। এবার দুজন গাড়ি থেকে নেমে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে গারোয়ানের সামনে গিয়ে ঈশান বলল, থ্যাঙ্কস। ওফ, ধন্যবাদ চাচা আপনাকে। আচ্ছা ঠিক আছে, জায়গা সাহেব। এবার ঈশান সিয়াম গারোয়ানের দেখানো রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। ঈশান পকেটে 2 হাত গুজে গ্রামের পরিবেশটা উপভোগ করতে করতে হাঁটছিল। কিছু দূরে আসতে একটা চায়ের দোকান পড়লো। তখন ওদেরকে জিজ্ঞেস করে সিয়াম জেনে নিল প্রেমপুরের রাস্তাটা কোনটা। ওরা বলল ঠিক জায়গাতেই ওরা যাচ্ছে। ওরা কিছুটা দূরে আসতেই হঠাৎ করে খেয়াল করলো কিছুটা দূরে কয়েকটা লোক একজন লোককে খুব মারছে, আর কিছু লোক ওদের পাশে দাঁড়িয়ে দেখছে। ঘটনাটা দেখে ঈশান ব্যাগটা ফেলে দিয়ে দৌড়ে ওইখানে গেল। তারপর গিয়ে যে লোকগুলো মারছিল ওদেরকে ঈশান ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এবার হঠাৎ করেই লোকগুলো এই লোকটাকে লাঠি দিয়ে মারতে গেলে তখন একটা বাড়ি এসে ঈশানের হাতে লাগে। যে লোকটা ওর গায়ে আঘাত করেছে ঈশান ওই লোকটার বুক বরাবর একটা লাথি মেরে দেয়। সাথে সাথে লোকটা দূরে গিয়ে ছিটকে পড়ে।
এমন একটা অবস্থা দেখে সিয়ামের মাথায় পুরো আগুন উঠে যায়। ও কাঁধ থেকে ব্যাগটা ফেলে দিয়ে তৎক্ষণাৎ সবাইকে এলোপাথারি মারতে শুরু করে দেয়। এর মাঝে একটা লোক ওদের সামনে এসে বলতে শুরু করে, এই তোমরা কারা? আমাদের কাজে বাধা দিচ্ছ কেন? তোমরা কারা? ওনাকে মারছো কেন? মারবে না তো কি আদর করবে? চেয়ারম্যানের ঋণ পরিশোধ করতে পারেনি, তাহলে মারবে না কি করবে? ঋণ নেওয়ার সময় মনে থাকে না, তাহলে পরিশোধ করার সময় এত জলে কেন? দিতে একটু দেরি হতেই পারে, তাই বলে মারতে হবে এরকম একটা বয়স্ক লোককে? উনি তোমার বাবার বয়সী লোক, আর তার গায়ে হাত তুলছ? দেখো ভাই, জ্ঞান দিও না। যেটা আমাদের কাজ আমরা সেটা করতে আছি। আর তুমি কে ওনার হয়ে কথা বলার? উনি টাকা দিবে, না হয় আমরা মার দেব। দেখো ভাই, কোনো ঝামেলা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো ওনার কাছে কত টাকা পাও, আমি সব পরিশোধ করে দেব। এবার যে লোকটা মার খাচ্ছিল সে কিছু বলতে যাবে তার আগেই ঈশান বলতে লাগলো, কাকু তুমি কথা বলো না, আমি ওনার সাথে কথা বলছি। কথাটা বলতেই চেয়ারম্যানের লোকটা বলতে লাগলো, সব মিলিয়ে এই 10,000-এর মতো হবে। মাত্র 10,000 টাকার জন্য এইভাবে একটা বাবার বয়সী লোককে মারছ? দেখো ভাই, এত জ্ঞান দিও না তো। যেটা কাজ সেটা করতে আসছি। তোমরা টাকাগুলো দেওয়ার হলে দাও, না হলে ওকে ধরে চেয়ারম্যানের কাছে নিয়ে যেতে হবে। এবার ঈশান পকেট থেকে কিছু টাকা বের করে ওই চেয়ারম্যানের লোকটার মুখ বরাবর ছুঁড়ে মারলো আর বলতে লাগলো, এখানে পুরো 20,000 টাকা আছে, এটা নিয়ে এখান থেকে ভাগ। আচ্ছা আচ্ছা ওঠো। আর তুমি তো ওদের সাথে কথা বলতে পারতে, একটু সময় নিতে পারতে, তাহলে এভাবে মার খেলে কেন? বাবারে, আমি ওগো অনেক বুঝিয়েছিলাম। আসলেই এই বছর আমার হালের গরু 2খানা মইরা গেছে, তাই ওগো ঋণের টাকাগুলান দিবার পারি নাইকা। সেই জন্য ওরা আমার খুব মারছে। আমি কয়েকটা দিন সময় নিয়েছিলাম, কিন্তু দিবার পারি নাই। আর কয়েকটা দিন সময় চাইছিলাম, কিন্তু ওরা আর কোনো সময় দিব না। আর এখানকার চেয়ারম্যান খুব অত্যাচারী মানুষ। ওর কাছ থেকে ঋণ নিলে সেটা পরিশোধ করতে না পারলে খুব মারপিট করে। সেজন্য এরকম একটা বিপদে পড়ছি। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে ওই রকম করবে না। আচ্ছা চাচা, তুমি এই গ্রামেরই তো? হরে বাবা, আমি এই গ্রামেরই, কিন্তু তোমাকে তো চিনবার পারলাম না। তোমাকে তো কখনো দেখছি বইলাম বলে মনে হয় না। চাচা আসলে আমরা শহর থেকে আসছি, এখানে একটা লোকের বাসায়, কিন্তু বাসাটা খুঁজে পাচ্ছি না। আর এখানে এসে দেখলাম এরকম একটা অবস্থা। কার বাসায় আইসো কও দেহি, চিনবার পারি নাকি? হ্যাঁ, ওই রহমান মাস্টারের বাড়ি, উনি আমার বাবার বন্ধু। ও, তুমি ওনাগো কাছে আইছো? জি চাচা, আপনি কি চেনেন ওনাকে? আরে মাস্টার সাহেবের চিনবো না? উনি খাঁটি মনের একখান মানুষ। আসলে ওনার মতো মানুষ খুব কমই পাওয়া যায়। এই গ্রামের প্রায় মানুষেরই উপকার করেন উনি। চাচা একটু ওনার বাসাটা আমাদের দেখিয়ে দেবেন? আরে বাবা, তুমি কি কও? পারুম না কেন? তুমি আমার এত বড় উপকার করলা, আর আমি তোমার সামান্য মাস্টার সাহেবের বাড়িখান দেখাই দিতে পারবো না? এবার ঈশান সিয়াম লোকটার সাথে হাঁটতে লাগলো আর লোকটাকে এই গ্রামের পরিস্থিতি পরিবেশ সবকিছু জিজ্ঞেস করতে লাগলো। 20 মিনিট হাঁটার পর ওরা একটা বাড়ির সামনে চলে আসলো। বাড়িটা দেখতে বেশ পুরনো, কিন্তু পরিবেশটা বেশ ভালোই। তারপর লোকটা বলতে লাগলো, যাও বাবা, ভেতরে যাও, এটাই মাস্টার সাহেবের বাসা। ঈশান সিয়াম লোকটাকে বিদায় দিয়ে বাড়ির দরজায় ঠকঠক করে আওয়াজ করতে একটা ভদ্র মহিলা এসে দরজা খুলে দিয়ে বলতে লাগলো, কে বাবা তোমরা, আর কাকে চাই? আন্টি, রহমান আঙ্কেল আছে? হ্যাঁ আছে, কিন্তু তোমরা কারা? তোমাদের তো চিনতে পারলাম না। আন্টি আগে ভেতরে যেতে দিন, অনেক দূর থেকে হেঁটে আসে, ক্লান্ত লাগতেছে, তারপর বলি। হ্যাঁ হ্যাঁ, ভেতরে এসো। ঈশান সিয়াম দুজনের ভেতরে গেল আর ভদ্র মহিলা দরজাটা বন্ধ করে দিয়ে এগিয়ে এসে দেখলো ওরা দাঁড়িয়ে আছে। তখন ওই মহিলা আবার বলতে লাগলো, আরে বাবা তোমরা দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। কথাটা বলে ভদ্র মহিলা হাঁটতে লাগলো। ঈশান সিয়ামও ওনার পেছনে পেছনে যেতে লাগলো। ওরা ভেতরে চলে আসে। এবার মহিলা ওনার স্বামীকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কই গো শুনছো? দেখো তোমার সাথে কে যেন দেখা করতে এসছে। ভদ্রমহিলার কথা শুনে একটা লোক বাহিরে বেরিয়ে আসলো। তারপর ঈশান আর সিয়ামকে দেখে ভদ্র মহিলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কে ওরা?
ওরা তোমার সাথে দেখা করতে আসছে। কে বাবা তোমরা? আপনি রহমান আঙ্কেল? হ্যাঁ। লোকটা কথাটা বলতে ঈশান ওনাকে সালাম করতে গেল। মাস্টার সাহেব ঈশানকে উঠিয়ে বলতে লাগলো, আরে ঠিক আছে, সালাম করতে হবে না। কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনলাম না। আঙ্কেল, আপনি আমাকে চিনবেন না, আর আমিও আপনাকে চিনতাম না, কিন্তু এখন চিনলাম। আমার কথা হয়তো আপনি বুঝতে পারছেন না। কথাটা বলে ঈশান ফোনটা বের করে ওর বাবার আর মাস্টার সাহেবের একটা পুরনো দিনের ছবি দেখাতেই মাস্টার সাহেব ফোনটা হাতে নিয়ে বলতে লাগলো, এটা তো আফজাল, আমার বন্ধুর ছবি। তুমি এগুলো পেলে কোথায়? ওর আর আমার অনেকদিন আগেরকার ছবি তোলা। আঙ্কেল, আমি আপনার বন্ধু আফজাল আহমেদের ছেলে। ঈশান কথাটা বলে একটা মুচকি হাসি দিল। এবার মাস্টার সাহেব ঈশানের দুই বাহুতে ধরে তারপর ওর মুখে হাত দিয়ে তারপর বলতে লাগলো, তাই তো তোমাকে আফজালের মতো লাগছে। আসলে তোমার আব্বু আম্মু এখানে আসে না প্রায় 5 বছর হয়ে গেছে। একবার এখানে এসে ঘুরে গেছে, তখন তুমি আসছিলে না, তাই তোমাকে চিনতে পারিনি। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। আপনি কেমন আছেন? আরে বাবা, ভালো সেটা পরের কথা। এখন বলো তোমার আব্বু আম্মু কেমন আছে? জি আঙ্কেল, আব্বা আম্মু ভালোই আছে। কিন্তু কি হয়েছে বলুন তো? আপনি এইভাবে কথা বলছেন যে? সে অনেক বড় ঘটনা, ওইটার পরে এক সময় বলবো। কই গো নদীর মা, ওদের জন্য নাস্তার ব্যবস্থা করো, মেহমান মানুষ এত দূর থেকে এসেছে। তুমি ওদের নিয়ে বাসার ভেতরে যাও, আমি আসছি। আঙ্কেল, উনি আন্টি? হ্যাঁ, ওইটা তো আমার আন্টি। আন্টি কেমন আছো? এখন জিজ্ঞেস করলে? কি করব বলো, তোমাদের তো আমি চিনি না। আর তাছাড়া আব্বু না বলে তো জানতেই পারতাম না। আব্বুর একটা বন্ধু আছে, আর সে গ্রামে থাকে। কথাটা বলতে আন্টি একটা হাসি দিয়ে চলে গেল। তারপর মাস্টার সাহেব ঈশান কাঁধে হাত দিয়ে ওর সাথে কথা বলতে বলতে রুমের দিকে নিয়ে গেল। আসলে বুঝলে তো, আফজাল খুব ভালো মানুষ ছিল, মনের দিক থেকে অনেকটাই ভালো। তাই গ্রামের মানুষের দুঃখ কষ্ট দেখতে পারতো না। যেখানে অন্যায় হতো প্রতিবাদ করত, কিন্তু একটা ঝামেলার কারণে গ্রাম ছেড়ে রাগ করে চলে গিয়েছিল। গিয়ে অবশ্য ভালোই করেছিল। এখন বুঝতে পারছি, সেই দিন সাথে যদি আমি চলে যেতাম তাহলে হয়তো আর এত কষ্টের মধ্যে থাকতে হতো না। আঙ্কেল, কি হয়েছে বলো তো? তোমাদের গ্রামে এসে একটা ঘটনা দেখলাম, তারপর তুমি এভাবে কথা বলছো। কি সমস্যা আমাকে বলো। থাক বাবা এসব কথা। আর একে? আঙ্কেল, ও আমার বন্ধু সিয়াম। আসলে একা আসতে ভালো লাগতো না, তাই নিয়ে আসলাম। ভালো করছো। আর শোনো, তোমাদের কিন্তু এত সহজে যেতে দেব না। শহরের ছেলে, গ্রামে আসছো অনেক দিন পর, তোমার বাবাকেও তো আর পাওয়া যায় না। তার ছেলেকে পেয়েছি, তাই এত সহজে ছাড়ছি না। কিছুদিন থাকো, ঘোরাফেরা করো, তারপর তোমাদের একটু আপ্যায়ন করি, তারপর না হয় যেও। আঙ্কেল, কে বলেছে আমরা চলে যাব? আমরা তো এখানে থাকার জন্য এসেছি। শহরের পরিবেশটা আমার ভালো লাগে না, তাই এখানে চলে আসছি। শুনলাম গ্রামের পরিবেশটা নাকি অনেক শান্ত, ভালো লাগার মতো একটা জায়গা গ্রাম, তাই চলে আসলাম। হ্যাঁ, সেটা ঠিক বলেছো। কিন্তু আঙ্কেল, তুমি বারবার এরকমভাবে কথা বলছো কেন? কি সমস্যা হয়েছে বলো তো? ঈশান যতবারই প্রশ্ন করছিল মাস্টার সাহেব অর্থাৎ আঙ্কেল কিছুই বলতে চাচ্ছিল না। একটা সময় ঈশানের জোড়াজুড়িতে উনি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, আসলে গ্রামের পরিস্থিতি এখন যেমনটা দেখছো, ঠিক 20 বছর আগেও এরকমই ছিল। কারণ এই গ্রাম এখন এই চেয়ারম্যান মেম্বারের রাজত্ব চলে, তাই ওরা যেভাবে চায় সেভাবে চলতে হয়। ওরা এখন অনেক খাজনা নেয় গ্রামের লোকদের কাছ থেকে, আর ওরা দরিদ্র চাষিদের অনেক টাকা ঋণ দেয়। আর বীর আবহাওয়ার কারণে তেমনভাবে ফসল হয় না, আর হলেও তা ন্যায্য মূল্য পায় না, তাই ওদের ঋণ পরিশোধ করতে পারে না। সেজন্য ওরা গরিব চাষিদের উপর অনেক অত্যাচার করে, যার জন্য এখনকার লোকজন গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে পাড়ি জমায়। ওদের এরকম অবিচার অত্যাচার বিরুদ্ধে তোমার বাবা একটা সময় কথা বলিস, তাই ওরা তোমার বাবাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। সে রাগে তোমার বাবা গ্রামের মাটিতে আসে না, কিন্তু তোমার দাদু দিদা যতদিন বেঁচে ছিল কয়েক বছর পর পর একবার এসে দেখা করত। তখন তোমার ফুফির বিয়ে হয়ে গেল, আর তোমার দাদা দাদি ও চলে গেল, তখন থেকে আর আসে না। কথাটা বলতেই মাস্টার সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এর মাঝে আন্টি অর্থাৎ মাস্টার সাহেবের স্ত্রী
ওদের জন্য নাস্তা নিয়ে আসলো আর ওদের সামনে দিয়ে বলতে লাগলো, এই যে আব্বু, তোমার নাম কি বলো তো? আর এখানে কয়দিন থাকবে তো, নাকি বিকেলেই বাসায় চলে যাবে? অত শত কিন্তু শুনছি না। তোমার আব্বু আম্মু তো আসে না অনেক দিন পর, যখন তার ছেলেকে পেয়েছি এত সহজে ছাড়ছি না। আন্টি তোমাদের কাছে কিছুদিন থাকার জন্যই আসি। আর আমি ঈশান, আরও সিয়াম। তোমরা তোমার আঙ্কেলের সাথে কথা বলো, আমি রান্নাঘরে গেলাম, তোমাদের জন্য কিছু রান্না করি। আন্টি এত ব্যস্ত হতে হবে না তো, আমরা তো কিছুদিন আছি। তুমি কি ভেবেছো আমরা তোমার হাতে পিটিফুলি না খেয়ে এখান থেকে চলে যাব? আর তাই এখন ব্যস্ত হতে হবে না, তুমি এখানে বসো তো। আন্টি একটা হাসি দিয়ে চলে গেল। ঈশান কিছুক্ষণ বসে আঙ্কেলের সাথে গল্প করে, তারপর একটা সময় বলতে লাগলো, আঙ্কেল তুমি থাকো, আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, কেমন? একা একা আর তোমরা এই রোদে কোথায় যাবে? গ্রামে তো কিছুই চেনো না। আঙ্কেল গ্রামের রোদ অনেক ভালোই লাগবে, আর আমরা একটু ঘুরে আসি। একা যাবে? আচ্ছা দাঁড়াও দেখি আমার মেয়েটা কোথায় গেল, ওকে তোমাদের সাথে পাঠাই। নদী, এ নদী, মারে কোথায় গেলি? মাস্টার সাহেবের ডাকাডাকিতে এবার রান্নাঘর থেকে ওনার স্ত্রী এসে বলতে লাগলো, কি হলো, তুমি নদীকে ডাকছো যে? ও কি আর বাসায় আছে নাকি? কোথায় গেছে? তোমার এই দুরন্ত মেয়েটা কি আর বাসায় থাকে নাকি? দেখো গিয়ে কোথায় কারোর সাথে, কার বাগানে পেয়ারা, কার এগুলা ওগুলা না বলে কয়ে খাচ্ছে, আর রোজ রোজ কথা শুনতে হয় আমাকে। আসলে ওরা একটু বাইরে যাবে, তাই ভাবছিলাম যে নদীকে ওদের সাথে পাঠাবো, কিন্তু মেয়েটা যেন কই গেল। আজকে বাসায় আসুক, আচ্ছা করে বকে দেব। আঙ্কেল থাক না, লাগবে না, আমরাই পারবো। আর তাছাড়া গ্রামটায় কিছুদিন থাকবো, তাই পথঘাট তো চিনতে হবে। কথাটা বলে ঈশান আর সিয়াম বেরিয়ে গেল। তারপর ওরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো আর গ্রামের পরিবেশ দেখতে লাগলো। একটু আগে আঙ্কেল যেটা বলেছিল সেটাই ঈশানের নজরে পড়েছে। তার উপর আবার যে লোকগুলো কিছুক্ষণ আগে একটা লোককে মারছিল, সেই লোকগুলোই কিছু লোককে শাসাচ্ছে। ওরা ঈশানকে দেখে ওরা ভয় পেয়ে সেখানে থেকে সরে গেল। ওরা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে একটা নদীর কাছে চলে আসে, একটা বড় মাঠে চলে আসে। আর দূরে একটা বট গাছের মতো দেখা যাচ্ছে, তার পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী। এবার ওরা সেদিকেই হাঁটতে লাগলো। ওদিকে কোথায় যাচ্ছিস? ওই দিকটায় একটা নদীর মতো মনে হচ্ছে, ওই দিক থেকে ঘুরে আসি। ঈশান নদীর দিকে হাঁটতে লাগলো। তারপর ওই বট গাছটার কাছে আসতেই ওরা খেয়াল করলো একটু দূরে নদীর পাশ ঘেঁষে একটা মেয়ে উল্টো মুখ করে নদীর দিকে তাকিয়ে বসে আছে। মেয়েটাকে পেছন থেকে দেখে বেশ ভালো লাগলো, কারণ মেয়েটার চুলগুলো কোমর অবধি ছড়িয়েছে আর চুলগুলো সবুজ ঘাসের উপর পড়াতে মনে হচ্ছিল অনেকটা মায়াবতী। কিন্তু মুখটা কেমন হবে সেটা দেখার জন্য ঈশানের ভেতর একটা অস্থিরতা কাজ করছিল। এবার ঈশান খেয়াল করলো মেয়েটার হাতে কিছু একটা আছে, সেটা কোলের উপর রেখেছে। এবার ঈশান নদীর দিকে তাকিয়ে বলতে লাগলো, দেখেছিস নদী কত সুন্দর? ঈশান কথাটা বলতে এবার মেয়েটা ওদের দিকে ঘুরে তাকালো। মেয়েটা এবার সিয়াম ও বলতে লাগলো। নদী সবসময় সুন্দরী হয়। সিয়ামের কথায় এবার মেয়েটা রেগে গেল। কেন যে এভাবে রেগে গেল ওরা কিছুই বুঝতে পারলো না। তারপর কেউ কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা উঠে এসে ওদের সামনে দাঁড়ালো আর বলতে শুরু করলো, এই যে আপনারা কি পেয়েছেন বলেন তো? আমার নাম ধরে বারবার ডাকছেন কেন? কি সমস্যা? এভাবে উল্টাপাল্টা কথা বলছেন কেন? আমি জানি আমি সুন্দর, সেটা আবার বলতে হবে এখানে এসে? মেয়েটার এইরকম অদ্ভুত ধরনের কথা শুনে ঈশান সিয়াম দুজনে আবালের মতো ওর দিকে তাকিয়ে রইল। ওরা কিছু বলবে তার আগে মেয়েটা বলতে লাগলো, কি হলো, এখন কথা বলছেন না কেন? মেয়েদের টিজ করতে তো খুব ভালো লাগে, দেখে তো ভদ্র পরিবারের ছেলে মনে হচ্ছে, কিন্তু এরকম স্বভাব কেন? হ্যাঁ মানে এখন সাধু সাজা হচ্ছে তাই না? মেয়েদের নাম ধরে ডেকে তাকে টিজ করে এখন বলা হচ্ছে মানে কি? লোকজনকে ডাকবো, সব ঠিক হয়ে যাবে। এই যে ম্যাডাম, আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন তখন থেকে? আপনার নাম ধরে আবার কখন ডাকলাম? আপনাকে তো আমরা চিনি না, তাহলে আপনার নাম ধরে ডাকতে যাব কেন? এবার সিয়াম বুঝতে পারলো বিষয়টা কি ঘটেছে, তাই ও তখন ঈশানের একটা হাত ধরে বলতে লাগলো, আসলে আপু সরি, আমরা আপনাকে নয় এই নদীর কথা বলছি। আসলে আপনার নাম যে নদী সেটা তো আমরা জানতাম না, আর আমরা আজকে শহর থেকে গ্রামে আসছি, কিন্তু আপনার নামটা যে নদী সেটা আমাদের জানা ছিল না। আমরা নদীটাকে দেখে এরকম কথা বলেছি।
সিয়ামের কথায় ঈশানের বুঝতে বাকি রইল না এই মেয়েটার একটু বোঝার ভুল আছে। মেয়েটা কিছু বলবে তার আগেই ঈশান বলতে লাগলো, ও তার মানে এই ব্যাপার, আমাদের একটু মিস্টেক হয়েছে, সরি, আপনি কিছু মনে করবেন না। ঈশানের কথা মেয়েটা একটা গম্ভীর লোকে ঈশানের দিকে তাকিয়ে তারপর হঠাৎ করে একটা ভুবন ভোলানো হাসি দিল। সাথে সাথে ঈশানের বুকের বাঁ পাশটায় কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হলো। ঈশান খেয়াল করলো মেয়েটা যখন হাসে তখন ওর গালে টোল পড়ে, আর ঠোঁটের নিচের তিলটা ওর সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে তুলেছে। ঈশানকে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকতে দেখে মেয়েটা বেশ লজ্জা পেয়ে চলে যেতে গেলে এবার ঈশান বলতে লাগলো, এই যে মায়াবতী, আপনার নামটা তো বলে যান। ঈশানের কথাটায় মেয়েটা সেখানেই থমকে দাঁড়ালো, আর ওর দিকে তাকিয়ে আবার একটা মুচকি হাসি দিতেই ঈশান বলতে লাগলো, হো হো, এটা নিয়েই তো এতক্ষণ ঝামেলা হচ্ছিল। আচ্ছা, আপনার নামে আগে পেছনে কিছু আছে? ঈশানের কথায় মেয়েটা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিতে ঈশান গিয়ে ওর সামনে দাঁড়ালো, আর মেয়েটা ঈশানের এরকম অদ্ভুত রকমের ব্যবহারে একটু চমকে গেল। কি হলো বলেন? আর হ্যাঁ, আপনার নামটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আপনারই মতোই। একসাথে এত প্লাটিং করিস না, তাহলে মেয়েটা পুরো আইসক্রিমের মতো গলে গলে পড়বে। সিয়ামের কথায় ঈশান নিজেকে স্বাভাবিক করে নিল, আর বুঝতে পারলো ওর এরকম কথাতেই মেয়েটা ফ্লার্টিং মনে করেছে। ওফ সরি, আপনি লজ্জা পাবেন না, লজ্জা পেলে কিন্তু আপনাকে আরও অনেক সুন্দর লাগে। আপনার নামটা পুরোপুরিটা তো বলেন। নেহা আক্তার নদী। কথাটা বলে আবারও নদী চলে যেতে গেলে ঈশান ভাবলো যে নদীকে দেখে ওর ভেতরে কেমন যেন অদ্ভুত রকমের একটা অনুভূতি সৃষ্টি হয়েছে। নদীর সাথে হয়তো ওর যুগ যুগান্তরের সম্পর্ক আছে, না হলে এমনটা হওয়ার নয়। কথাগুলো ভেবে ঈশান ভাবলো নদীর সাথে আর একটু সময় কাটালে মন্দ হয় না, তাই ও বলতে লাগলো, আচ্ছা, আপনি আমাদের একটু হেল্প করবেন? জি বলুন। আসলে আজকে আমরা প্রথম গ্রামে আসলাম, তাই আপনি যদি আপনার গ্রামটা একটু আমাদের ঘুরিয়ে দেখাতেন। ঈশান কথাটা বলতেই নদী কেমন করে যেন ওর দিকে তাকালো। সিয়াম সেটা বুঝতে পেরে আবার ওর কাছে এসে বলতে লাগলো, ওকে সরি আপু, ও বুঝতে পারেনি। আসলে শহরে ছেলে তো, তাই একটু সবার সাথে ফ্রিলি এরকম একটা কথা বলে ফেলেছে, আপনি যান। সিয়াম কথাটা বলেই ঈশানের হাত ধরে টানতে লাগলো। তখন নদীর মনে হলো যে সামান্য একটা বিষয়, ওরা একটু গ্রামটা ঘুরে দেখতে চেয়েছে। কথাগুলো ভেবে ও একটু মুচকি হাসি দিয়ে বলল, এই যে শুনুন, আপনারা আমাদের গ্রামটা ঘুরে দেখবেন, এতে আবার অসুবিধার কি আছে? আসুন, আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনি শিওর তো? সমস্যা হবে না তো? কেউ কোনো খারাপ ভাবে না তো? আমি জানি গ্রামের মানুষ একটু অন্যরকম, দেখা গেল আমরা আপনার সাথে ঘুরছি দেখে কেউ একটু বাজে ধরনের চিন্তা ভাবনা করলো। আরে যে ভাবার ভাবুক তো, আর ভাবলেই সমস্যা কি? আপনি না হয় আমাকে বিয়ে করে নেবেন। নদী কথাটা বলেই একটা মুচকি হাসি দিল, আর ঈশান চোখ বড় বড় করে মেয়েটার দিকে তাকিয়ে রইল। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নদী বলল, কি হলো, সমস্যা? থাক, তাহলে যেতে হবে না, আমি বাসায় চলে যাই। আরে না না না, সমস্যা হবে কেন, চলুন। ঈশান কথাটা বলতে মেয়েটা হাঁটতে লাগলো। সিয়াম আর ঈশান ওর পেছনে পেছনে যেতে লাগলো। মেয়েটা এদিকে ওদিকে যাচ্ছিল আর জায়গাগুলোর নাম বলছিল। বেশ ট্রেডিশনাল জায়গা, খুব ভালোই লাগছিল সিয়ামের। আর ঈশান নদীর দিকে তাকিয়ে আছে, ওর অন্যদিকে কোনো খেয়াল নেই। নদীর মুখে কেমন অদ্ভুত রকমের মায়া আছে। ঈশানের মনে হচ্ছে ও এই প্রথম এত সুন্দর একটা মেয়েকে দেখলো। গ্রামে যে এত সুন্দর কিছু ওর জন্য অপেক্ষা করছিল সেটা ঈশান জানতো না, না হলে অনেক আগে গ্রামে চলে আসতো। প্রথম দেখাতেই ঈশানের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছে। অনেকটা দূরে চলে আসলো ওরা, রাস্তা দিয়ে হাঁটছে, আর ঈশান এর মাঝেই খেয়াল করলো কিছুক্ষণ পর পর কিছু ছেলে মেয়ে দূরে থেকে হেঁটে আসছে। ওরা গ্রাম থেকে অনেকটা দূরে চলে এসেছে। পরপর 4-5 দল ছেলে মেয়ের দল যেতে দেখে ঈশান নদীর কাছে বিষয়টা জানতে ইচ্ছে করলো, ওরা কোথায় গিয়েছে। তাই ঈশান জিজ্ঞেস করেই বসলো, নদী, একটা কথা বলুন তো, এই ছেলে মেয়েগুলো কোথায় গিয়েছিল? আসলে আমাদের গ্রামের স্কুলগুলো না তেমন ভালো নয়, আর যাও বা আছে ওখানে পড়ার মতো উপযুক্ত না, তাই পাশের গ্রামের স্কুলে ওরা সেখানে গিয়েছিল। মানে আপনাদের গ্রামে তো দেখি কিছুই ঠিক নেই, পানি তোলার জন্য কুয়া নেই, স্কুল নেই,
কলেজ নেই, রাস্তাঘাট নেই, তাহলে এখানকার মেয়রগুলো দেখে না? বন্ধু, এটা গ্রাম, এখানে মেয়র কিংবা কাউন্সিলর কিছু হবে না, এখানে চেয়ারম্যান ও মেম্বার হবে। হ্যাঁ, ওই হলো চেয়ারম্যান মেম্বার কি এগুলো দেখে না? ওরা এগুলো ঠিক করতে পারে না? চেয়ারম্যান মেম্বার কি দেখবে? ওদের নিজেদেরই পেট ভরে না। ওরা তো নিজেদের ব্যাংক ব্যালেন্স ভর্তিতেই ব্যস্ত, তাহলে গ্রামের উন্নতি করবে কি করে? কি হলো, ওভাবে তাকিয়ে আছেন যে? আসলে ভাবছি আপনাদের গ্রামে আসার পর থেকেই এরকম সমস্যা দেখেই যাচ্ছি। এর কি কোনো সমাধান হয় না, নাকি কেউ এর প্রতিবাদ করতে পারে না? আর চেয়ারম্যান মেম্বার আপনাদের প্রাপ্য জিনিসগুলো হাতিয়ে নেয়, সেগুলো আপনারা প্রতিবাদ করতে পারেন না? প্রতিবাদ? হ্যাঁ, প্রতিবাদ করা যায়, কিন্তু পরবর্তীতে সে আর উঠে দাঁড়ানোর অবস্থায় থাকে না। না হয় তাকে গ্রাম ছাড়া করে, আর না হয় তাদের কঠিন শাস্তি পেতে হয়। তাহলে কে ওদের বিপক্ষে এইভাবে প্রতিবাদ করতে যাবে বলুন তো? আপনারা না হয় নাই করলেন, আপনারা কি আইনের ব্যবস্থা নিতে পারেন না? আইনের সাহায্য তো নিতে পারেন। দেখেন, আপনি যেটা বলছেন সবাই সবটাই করেছে, আর আইনের লোকজন তো ওদের হাতের গোলাম। ওরা ওদেরকে আগেই কিনে রেখেছে, তাই কিছুতেই কিছু হবে না। আচ্ছা, এসব বাদ দিন, এগুলো কখনো ঠিক হবে না। এগুলো নিয়ে কথা না বলাই ভালো। আপনারা অতিথি, ঘুরতে এসেছেন, দেখেন আমাদের গ্রামের পরিবেশটা। আরে না না, ঠিক হবে না কেন? অবশ্যই ঠিক হবে। আপনি মন খারাপ করবেন না, দেখবেন একটা সময় সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হবে। এদের পরে এদের ছেলেমেয়েগুলো আসবে, তারপর তাদের ছেলেমেয়েগুলো আসবে। গ্রামটা যেমন আছে তার থেকে আরো খারাপ অবস্থায় যাবে, আর ওরা অত্যাচারিত মানুষের উপরে অত্যাচার নিপীড়ন করেই যাবে। বাদ দিন না এসব, এসব কখনো ঠিক হবে না। শুধু শুধু এসব কথা বলতে চাই না। চলুন অন্যদিকে যাই। ওরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর বিকেল হয়ে আসলে নদী বলতে লাগলো, আচ্ছা শুনুন, আমাকে এখন যেতে হবে, সন্ধ্যা হয়ে আসছে, আর আপনারা বাসায় চলে যান। এভাবে এখন আমাদের কেউ দেখলে একটু খারাপ ভাবতে পারে। তাহলে এতক্ষণ যে আমরা আপনার সাথে ঘুরলাম, তাতে খারাপ পাবে না? আসলে এতক্ষণ তো বিকেল ছিল, আর এখন তো সন্ধ্যা হয়ে আসছে। এই টাইমে কোনো মেয়ের সাথে কোনো ছেলে ঘোরাঘুরি করলে তাতে একটু খারাপ ভাবতে পারে। আপনারা তো গ্রামের পরিবেশ সম্বন্ধে জানেন। আপনার বাসায় চলে যান, আর থাকবেন না। আর এই জায়গাটাও বেশি ভালো না। ওই চেয়ারম্যানের বখাটে ছেলেটা এখানে এসে লোকজনদেরকে হয়রানি করে। আপনারা এখান থেকে চলে যান। আর আপনি? আমিও বাসায় চলে যাব। ওকে ভাই, ভালো থাকবেন। আর গ্রামটা ঘুরে দেখানোর জন্য ধন্যবাদ। নদী জবাবে একটা মিষ্টি হাসি উপহার দিয়ে চলে গেল, আর ঈশান ক্যাবলাকান্তের মতো নদী যাওয়ার দিকে তাকিয়ে রইল। এবার সিয়াম এসে ঈশানের সামনে বারবার হাত নাড়াতে লাগলো, কিন্তু ঈশানের কোনো রেসপন্স নেই। এবার সিয়াম ঈশানের কানের কাছে মুখ নিয়ে গিয়ে একটু জোরে সরে বলল, বন্ধু, তুমি কি প্রেমে পড়ে গেছো? যদি পড়ে তাহলে আগেই বলো। কই না তো, তেমন কিছু না। থাক বন্ধু, আর বলতে হবে না, যা বোঝার বুঝে গেছি। এখন চলো তোমার আঙ্কেলের বাসায় যাই। ঈশান আর সিয়াম আবারও মাস্টার সাহেব অর্থাৎ আঙ্কেলের বাসার দিকে যেতে লাগলো। ঈশান শুধু নদীর কথা ভাবছিল। কিরকম একটা মায়াবী মায়াবী ভাব আছে নদীর চেহারায়, তার ওপরে কোমর ছাড়িয়ে চুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল পেছন থেকে জড়িয়ে ধরে চুলে নাক ডুবিয়ে দিতে। নদীর কথা ভাবতে ভাবতে ঈশান আর সিয়াম বাসায় চলে আসে। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। এবার ঈশান সিয়াম রাঙার মধ্যে ঢুকতেই আন্টি ওদের বলতে লাগলো, আরে তোমরা কোথায় গিয়েছিলে আব্বু? আন্টি, তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখলাম। ও, এখন যাও হাত মুখ ধুয়ে আসো। তোমরা আসার পর তো তেমন কিছুই খেলে না, এখন খাবারটা খেয়ে নাও। আন্টি, এত তাড়াতাড়ি? হ্যাঁ রে বাবা, গ্রামের মানুষ এত তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে। আর গ্রামের পরিস্থিতি তেমন ভালো না, সন্ধ্যার পর কেউ বাইরে বের হয় না, তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে। কিন্তু আন্টি, আমার তো এত তাড়াতাড়ি ঘুম আসবে না। সে ব্যবস্থা আছে, যাও তোমরা হাত মুখ ধুয়ে আসো। ওরা ফ্রেশ হয়ে বসার ঘরে এসে দেখে মাস্টার সাহেব আর একটা মেয়ের সাথে বসে আছে। হঠাৎ করে ঈশানের ওই মেয়েটার উপর চোখ যেতেই খেয়াল করলো এইটা আর কেউ নয়, একটু আগের সেই মেয়েটা অর্থাৎ নদী। নদীও একইভাবে ঈশানকে দেখে বেশ অবাক হলো। আরে আপনি? আমারও তো সেই একই প্রশ্ন, আপনি এখানে? ঈশান, নদী, তোমরা দুজন দুজনকে চেনো? আসলে আব্বু, ওনাদেরকে আমি একটু আগে গ্রামটা ঘুরিয়ে দেখিয়েছি। ঈশান, ও হচ্ছে আমার মেয়ে নদী। ও
ওর কথাই তোমাকে তখন বলেছিলাম, কিন্তু তখনও একটু বাইরে গিয়েছিল, তাই তোমাদের সাথে যেতে পারেনি। কিন্তু দেখো, পথে তোমাদের সাথে ওর দেখা হয়ে গেল। আঙ্কেল, বাচ্চার বাড়ি দেখা হয়েছে, ওটাই ভালো হয়েছে। অনেক সুন্দর করে একটা ক্রাশ খেয়েছি। কিছু বললে বাবা? না আঙ্কেল। নদী, ও হচ্ছে তোমার আফজাল আঙ্কেলের ছেলে। আমি তোমাকে যে বন্ধুর কথা বলেছিলাম, প্রায় বলতাম, ও হচ্ছে ঈশান। আচ্ছা, বুঝলাম। তোমরা বসে না থেকে খাবার ঘরে আসো, আমি তোমাদের জন্য খাবার বেড়েছি। তুমি যাও, আমরা আসছি। ঈশান, সিয়াম বাবা, চলো আমরা খেয়ে নেই। খাবারটা গরম গরম খেয়ে নিলে ভালো হবে। জি আঙ্কেল। ওরা গিয়ে খাবারটা খেয়ে নিল। খাবার খাওয়ার সময় ঈশানকে নিচে বসে খেতে হয়েছে। আর জিন্স পরে ঈশানের রঙ্গতে বেশ কষ্ট হচ্ছিল, সেটা নদী বেশ ভালোভাবেই টের পেয়েছে। নদী ঈশানের মুখোমুখি বসেছিল। নদী বারবার ওর দিকে কেমন করে যেন তাকাচ্ছিল আর হাসছিল। নদী ঈশানের এরকম বেহাল দশা দেখে মনে মনে হাসল। নদী একটু দুষ্টু টাইপের হলেও ওর মন থেকে অনেকটা ভালো। আর ঈশান প্রথম দেখাতেই ওকে নিজের মনে জায়গা দিয়ে ফেলেছে। তার উপর যখন জানতে পেরেছে যে এই আঙ্কেলের মেয়ে, তখনই ঈশানের মনে লাড্ডু ফুটছে। খাওয়া দাওয়া শেষ করে ওরা আবার কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে তারপর একটা সময় মাস্টার সাহেবের স্ত্রী বলতে লাগলো, ঈশান বাবা, তুমি আর সিয়াম আমার সাথে আসো, আমি তোমাদের একটা রুম দেখিয়ে দিই। অনেক রাত হয়ে গেছে, এখন শুয়ে পড়ো। জি আন্টি, চলেন। আন্টি ওদের একটা রুম দেখিয়ে দিলে ঈশান গিয়ে দেখলো রুমটা বেশ ভালোই গোছানো। তাই ও বলতে লাগলো, আন্টি, রুমটা কার? এমনিতেই রুমে তেমন কেউ থাকে না, কিন্তু নদী মাঝে মধ্যে থাকে। এটা ওর পড়ার ঘর হিসেবে এটা ব্যবহার করে। তোমরা থাকো, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে রাতে ডেকো কিন্তু। জি আন্টি। নদীর আম্মু বিছানা তৈরি করে দিয়ে চলে গেল। ঈশান সিয়াম দুজনেই বিছানায় শুয়ে পড়ল। আর সিয়াম বলতে লাগলো, বন্ধু, আমার কিন্তু গ্রামটা বেশ ভালোই লেগেছে। আমারও। ঈশান একটা ঘোরের মধ্যে ছিল, তাই সিয়াম কি বলছে সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। আর যখন থেকে নদীর সাথে ওর দেখা হয়েছে, ঈশান শুধু নদীকে নিয়েই ভাবছে, আবার মাঝে মধ্যে গ্রামের সমস্যাগুলো নিয়ে ভাবছে। তখনই ওর খুব খারাপ লাগছে। আমারও কি, হ্যাঁ, নদীকে ভালো লেগেছে, তাই না? হ্যাঁ। ঈশান মুখ ফসকে কথাটা বলে ফেলেছে। এবার সিয়াম উঠে বসে ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইল আর মুচকি মুচকি হাসতে লাগলো। তখন ঈশানের ঘোর কাটে আর ও বলতে লাগলো, কি রে, এভাবে হাসিস কেন? কি হলো তোর? মামা, তুমি ফেসে গেছো। তাহলে শেষ পর্যন্ত আমাদের ববিকে পাওয়া গেল, বলো? ভাবি মানে? তুই কার কথা বলছিস? বন্ধু দেখো, আর কথা ঘোরানোর চেষ্টা করো না। আমি নদী বাবির কথা বলছি। বাবি দেখতে কিন্তু অনেক সুন্দর, তার উপরে তোমার সাথে কিন্তু একদম পারফেক্ট মানাবে। তারপর স্বামী স্ত্রী দুজনের যে কম্বিনেশনটা হবে, ওদের মধ্যে থেকে নিশ্চিত একটা কিউটের ডিব্বা বের হবে। ওরে শালা, আমি এখনো সবেমাত্র পছন্দ করলাম, আর তুমি বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গেছো। রিলেশন হয় কি না তারই ঠিক নেই। মেয়েটাকে সবেমাত্র ভালো লাগলো, আর তুমি এতদূর পর্যন্ত? সেই জন্য তো তোর রিলেশনগুলো ঠিক না। এটা কিন্তু তুই একদম ঠিক বলেছিস। যাই হোক, তোর সাথে কিন্তু বাবিকে অনেক সুন্দর মানাবে। আর কেন রিলেশন হবে না? তুই না ওর বাবার বন্ধুর ছেলে। তোর বাবা যদি তার বন্ধুর কাছে তার মেয়ের হাতটা চায়, তাহলে কি উনি বারণ করবে? নাকি তোকে দিয়ে পারবে বল? নাকি তোকে না দিয়ে পারবে বল? আমি তো নদীকে নিয়ে ভাবছি, আর এই বিষয়ে কিছু ভাবা হয়নি। কিন্তু আবার অন্য একটা বিষয় নিয়ে ভাবছি। খুব খারাপ লাগছে গ্রামের এরকম পরিস্থিতি দেখে, বুঝলি তো? কিন্তু কেন বলতো? আর কিসের জন্য খারাপ লাগছে বলতো? কি আর হবে, দেখেছিস তো গ্রামের পরিবেশটা। ভেবেছিলাম গ্রামের সবুজ শ্যামল ফসলের মতো গ্রামের পরিবেশটা, আর সমস্ত খুব ভালো হবে। কিন্তু না, এখানকার বিত্তশালী লোকগুলো, কমান্ডোগুলো ক্ষমতার অপব্যবহার করে গ্রামের মানুষকে দাঁড়িয়ে রাখছে। দিনের পর দিন ওদের ওপর নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে। খুব খারাপ লাগছে ওদের এরকম অবস্থা দেখে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু খারাপ লাগলে তো হবে না। খারাপ লাগাটা তখনই দূর হবে যদি ওদের জন্য কিছু করতে পারিস। আমারও বিষয়টা খুব খারাপ লেগেছে। তুই কথাটা ঠিকই বলেছিস তো, এটা আগে ভেবে দেখে নেই। কিন্তু কি করা যায় বলতো? দেখ, আগে কিছু না করে আগে চেয়ারম্যান মেম্বারদের সাথে কথা বলতে হবে। ওরা কেন এরকম করে, ওদের কার্যকলাপের গতিবিধিটা আগে বুঝতে হবে। আর কোথায় কি লাগিয়ে সেটা দেখে তারপর না হয় আমরা ওদেরকে সাহায্যের হাতটা বাড়িয়ে দেব। ঠিকই বলেছিস, কিন্তু
তার আগে চেয়ারম্যান মেম্বারের সাথে কথা বলতে হবে। কিন্তু এই পোশাকে যাওয়া যাবে না, বুঝলি? এই পোশাকে গেলে ওরা আগে বিষয়টা বুঝে ফেলবে, আর তখন এই বিষয়টা অন্যরকম করে ফেলতে পারে। তাই আগে গিয়ে জানতে হবে ওরা কেন এরকম করে। ওদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। যখন ওরা আমাদের রুখে দিতে আসবে, তখন দরকার পড়লে আমরা আইন ব্যবস্থা নিয়ে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেব। এত বুদ্ধি নিয়ে তুই ঘুমাস কিভাবে বল তো? কী করে আবার, বালিশের নিচে মাথা দিয়ে। সিয়ামের কথায় এবার দুজনে হাসতে লাগলো। তারপর ওরা কথা বলতে বলতে ঘুমিয়ে গেল। এইভাবে 2-3টা দিন কেটে গেল। এর মাঝে ঈশানের গ্রামের সবকিছু জানা হয়ে গেছে। কোথায় কি দরকার, কোথায় কেমন পরিস্থিতি, সবকিছু জানার পর বুঝতে পেরেছে চেয়ারম্যান যেমন বাজে একটা লোক, চেয়ারম্যানের ছেলে তেমন বাজে। মেয়েদের সাথে বাজে ব্যবহার করে আর মেয়েদের টিচ করে। ওদের সাথে কথা বলতে ঈশান সিয়াম চেয়ারম্যানের সাথে দেখা করবে ভাবে, কিন্তু এই পোশাকে যাওয়া যাবে না। তাহলে ওরা বুঝতে পারবে যে ঈশান শহর থেকে আসছে আর ও ওদের বিরুদ্ধে অনেক কিছু করতে পারে। তাই ঈশান এখন সাধারণ পোশাকে বের হয়, সাথে সিয়ামও। প্রতিদিন ঘুরতে বেরোয় দুপুরের টাইমে। আজকে ওরা একটু অন্যদিকে আসছে। কিছু দূর আসতেই খেয়াল করে একটা ছেলে একটা মেয়েকে খুব উত্তপ্ত করছে। বিষয়টা দেখেই ওরা এগিয়ে গেল। তারপর শুনতে পায়, এই যে সুন্দরী, তোমাকে বলেছিলাম না আমার সাথে রিলেশন করতে? তোমাকে সব কিছু দিয়ে ভরিয়ে দেব, অনেক আদর করব। তুমি কেন করলে না বলো তো? সেই তোমাকে কিস করতে আসতে হলো। ভালো কথা বললে তো তুমি শুনলা না। রাফিন, আমার সাথে এরকম করো না। আমি তো তোমার বোনের মতো। আর আমার সাথে তুমি এরকম কেন করো? আমি তোমার কি ক্ষতি করেছি? প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি আর কখনোই এখানে থাকবো না। আমাকে ছেড়ে দাও। সেটা বললে তো হবে না। তোমার সাথে রোম্যান্স না করে তোমাকে ছাড়ি কি করে বলো তো? তোমার সাথে তো আজকে রোম্যান্স করবই। ছেলেটার কথায় মেয়েটা প্রায় কান্না করে দিয়েছে। ঈশান অনেক দূর থেকে দেখছিল ছেলেটা বারবার মেয়েটার গায়ে হাত দেবার চেষ্টা করছে। ছেলেটার এমন বাজে বাজে কথা ঈশান নিজেই সহ্য করতে পারছিল না। এবার ছেলেটা মেয়েটার ওড়নাটা নিয়ে নেয়। সাথে সাথে ঈশানের রাগটা চরম আকার ধারণ করে। ও তৎক্ষণাৎ ছেলেটার কাছে গিয়ে ওর মুখে একটা সজোরে ঘুষি মেরে দেয়। ঘুষিটা খাওয়ার সাথে সাথে ছেলেটা কিছুটা দূরে সরে যায় আর ঈশান বলতে শুরু করে, মেয়েদেরকে সম্মান দিতে শিখিসনি? তোর ঘরে কি মা বোন নেই? কথাটা বলতেই এবার ছেলেটা ওর দিকে বেশ রাগীভাবে এগিয়ে আসলো আর বলতে লাগলো, এ শালা, কে রে তুই? তুই আমার গায়ে হাত দিস? জানিস আমি কে? তুই আর কি হবি? কোনো অবৈধভাবের বকে যাওয়া ছেলে। তুই আমার গায়ে হাত দিয়ে বড় ভুল করলি। তোরা দাঁড়িয়ে দেখছিস কি? মার্শালাকে, ওর কত বড় সাহস! ও এই রাফিনের গায়ে হাত দেয়। ছেলেটা কথাটা বলতেই ওর সাথের ছেলেগুলো ঈশানের দিকে এগিয়ে আসলো। তখন সিয়ামও আর দাঁড়িয়ে রইল না, হাত সাফাই করতে লাগলো। ঈশান সিয়াম দুজনেই উড়াধুরা মারপিট করতে লাগলো। আর ছেলেগুলো দেখে মনে হচ্ছিল নেশাখোরের মতো। ওরা 5 জনের মতো। তাই ঈশান আর সিয়াম 10 মিনিটের মধ্যে সবগুলোকে মেরে মাঠের মধ্যে শুইয়ে দিল। এবার ঈশান খেয়াল করলো মেয়েটা একটু দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে আছে আর দেখলো ওর থেকে কিছুটা দূরে ওড়নাটা পড়ে আছে। ঈশান সেদিকে যাওয়ার আগে এবার সিয়াম গিয়ে ওড়নাটা উঠিয়ে তারপর মেয়েটার গায়ে ওড়নাটা জড়িয়ে দিল। সিয়ামের এরকম কর্মকাণ্ড দেখে ঈশান বেশ অবাক হলো। এবার ঈশান কিছু বলতে যাবে তার আগে সিয়াম মেয়েটাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কে তুমি? আর তুমি এখানে কেন? এখানে তো কেউ নেই। আর এত ফাঁকা একটা জায়গায় তুমি আসলে কি করে বলো তো? ওরা কারা? তোমাকে এভাবে ডিস্টার্ব করছিল কেন? মেয়েটা বেশ ভয় পেয়েছে, যার জন্য এখনো ওর চোখ দিয়ে পানি পড়ছে। তখন সিয়াম যেটা করলো তার জন্য ঈশান মোটেও প্রস্তুত ছিল না। সিয়াম এবার মেয়েটার চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, প্লিজ তুমি কান্না করো না, আর বলো কি হয়েছে। দেখো, ওদেরকে যে মারটা দেওয়া হয়েছে, এরপর হয়তো ওর আর তোমাকে ডিস্টার্ব করবে না। তুমি বলো তো, ওরা তোমার সাথে এমন করলো কেন? আর ওরা কারা? আপু, তুমি ভয় পেও না, কিচ্ছু হবে না। তুমি আমাদের বলো কি সমস্যা হয়েছে, আর ওরা কারা? ভাইয়া যে ছেলেটা আমার ওড়না ধরে টানছিল, ওর নাম রাফিন। ও চেয়ারম্যানের ছেলে, খুব বাজে। গ্রামের সব মেয়েকেও ডিস্টার্ব করে। কিছুদিন ধরে ও আমার পেছনে পড়েছে। বারবার বলে ওর সাথে রিলেশন করতে হবে, না হলে রাত কাটাতে হবে। কিন্তু আমি ওর প্রস্তাবে রাজি হইনি, তাই বারবার আমাকে ডিস্টার্ব করছে। আজকে আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তখন ওরা এসে আমাকে ঘিরে ধরে আর এরকম বাজে বাজে কথা বলতে শুরু করে। তুমি ভয় পেও না। আর তোমার বাসা কোথায় বলো, আমরা তোমাকে এগিয়ে দেই।
না ভাইয়া, আমি যেতে পারবো। আর আপনাদের অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। কিন্তু আপনারা কারা? আপনাদের তো মনে হয় না আগে দেখেছি। আর শুনেন, আপনারা চেয়ারম্যানের ছেলেকে মেরেছেন, তাই চেয়ারম্যান বেশ রেগে যাবে আর আপনাদের উপর অ্যাটাক করতে পারে। আপনারা এখান থেকে চলে যান। দেখো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। ওরা আমাদের কিছু করতে পারবে না। আর আজকে এখনই আমরা চেয়ারম্যানের কাছে যাব আর দেখবো কত বড় হারামি। এই গ্রামে আসার পর থেকে ওর আর ছেলের কুকর্মর কথাগুলো শুনে যাচ্ছি। আজকে নিজ চোখে দেখলাম তোমাদের গ্রামে যে সমস্যাগুলো আছে সেটা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই যে সিয়াম কথাটা বলতে গিয়ে ঈশানের দিকে তাকাতেই ঈশান ওকে বলতে বারণ করলো। তখন সিয়াম বলতে লাগলো, সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো না। আর বলো, তোমার বাসা কোথায়? আমরা তোমায় এগিয়ে দিয়ে আসি। তার আগে তুমি আমাদেরকে চেয়ারম্যানের বাড়িটা একটু দেখিয়ে দেবে? আজকে ওকে গিয়ে ওর ছেলের কুকর্মের কথা বলতে হবে। ভাইয়া, তাতে কোনো লাভ হবে না। ওনার ছেলে যেমন খারাপ, ছেলে থেকে বাবা বেশি খারাপ, তাই তো ছেলে এরকম করার সুযোগ পেয়েছে। আপনারা ওদের কাছে গিয়ে আরও ঝামেলায় পড়বেন। আপু, এসব আমরা ম্যানেজ করে নেব, তুমি আমাদের বাড়িটা দেখিয়ে দাও। কথাটা বলতেই মেয়েটা হ্যাঁ সূচক মাথা নেড়ে তারপর এগিয়ে যেতে লাগলো। ঈশান সিয়াম ওর পেছনে পেছনে যেতে লাগলো। ঈশানের কেন জানি মনে হচ্ছিল সিয়ামের মেয়েটাকে পছন্দ হয়েছে, তাই এবার ওর কানের কাছে মুখ নিয়ে সে বলতে লাগলো, সিয়াম, তোর মনে হয় মেয়েটাকে পছন্দ হয়েছে, তাই না? ঈশানের কথায় সিয়াম একটা মুচকি হাসি দিতে ঈশান বলতে লাগলো, ওকে দাঁড়া, আমি সব ঠিক করে দিচ্ছি। আচ্ছা আপু, তোমার নাম কি বলো তো? ভাইয়া, আমার নাম রিয়া। আচ্ছা আপু, তুমি এক কাজ করো, তোমার পার্সোনাল নম্বর বা ঠিকানা আমাদের দাও। তুমি যদি আবার কোনো সমস্যায় পড়ো তাহলে তুমি আমাদের সাথে যোগাযোগ করবা। কথাটা বলতে মেয়েটা কেমন যেন অদ্ভুতভাবে ওর দিকে তাকালো। তখন ঈশান কথা ঘোরানোর জন্য বলল, না না, সমস্যা হলে দেওয়ার দরকার নেই। আর তুমি হয়তো ভাবছো আমরা অচেনা ছেলে, তোমার কোনো ক্ষতি করে দিতে পারি, তেমনটা নয়। আমরা শহর থেকে এসেছি, কিন্তু মেয়েদের কিভাবে সম্মান দিতে হয় সেটা খুব ভালো করেই জানি। ভাইয়া, আমার তো ফোন নেই, তাহলে আপনাদের আমি নাম্বারটা দিব কি করে? শুনে এবার সিয়ামের মুখটা চুপসে গেল। আর ঈশান সেটা বুঝতে পেরে এবার সিয়ামের থেকে ওর কার্ডটা নিয়ে মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলল, আপু, এই কার্ডটা রাখো, এখানে আমার বন্ধুর নাম্বার আছে। তুমি তোমার বাসার ফোন থেকে ওকে ফোন দিও, যখন সমস্যায় পড়বে আমাদের ফোন দিও। মেয়েটা স্বাভাবিকভাবে ঈশানের হাত থেকে কার্ডটা নিয়ে তারপর হাঁটতে লাগলো। একটু পর ওরা একটা বড় বাড়ির সামনে এসে গেল। তখন মেয়েটা বলতে লাগলো, ভাই, এটাই চেয়ারম্যানের বাড়ি। আপনারা ভেতরে যান, ওনার সাথে কথা বলেন, কিন্তু বেশি ঝামেলা করবেন না। উনি খুব বাজে লোক, তাই ওনার সাথে ঝামেলা করলে আপনাদেরই সমস্যা হবে। আচ্ছা আপু, তুমি এখন যাও, আমরা ভেতরে যাচ্ছি। রিয়া চলে গেল আর সিয়াম ওর দিকে তাকিয়ে রইল। তখন ওকে একটু ধাক্কা দিয়ে বলতে লাগলো, সেদিন তো খুব বলেছিলে আমাকে, আজকে নিজেই প্রেমে পড়ে গেছো। এখন চলো ভেতরে যাই, তোমার লাইনটা সেটিং করে দিব, সমস্যা নেই। ওরে ভাই, আমার বুকে আয়। তুই এতদিন কোথায় ছিলি বলতো? তুই থাকলে আমার একটা রিলেশন এভাবে ভেঙে যেত না। সবগুলো আমার সাথে ঝুলে থাকতো। গ্রামে যখন মেয়ে দুজনের পছন্দ হয়েছে, এই গ্রামে দুজন বিয়ে করব, কি বলিস? 100% কথার মধ্যে কোনো ভুল নেই। ওরা ভেতরে গেল। ভেতরে যেতেই একটা লোক এসে বলতে লাগলো, কি ব্যাপার, তোমরা কারা আর কাকে চাই? আমরা চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে আসছি। কিন্তু তোমরা কারা সেটা বলো, আর কিসের জন্য দেখা করতে আসছো? চেয়ারম্যান সাহেবের সাথে আমরা বড় একটা ডিল করতে আসছি। ভেতরে যেতে দিবে নাকি আমরা চলে যাব? আরে না না, আসুন, আপনারা ভেতরে আসুন। ঈশানের এই কথা বলার কারণ হলো লোকটা ওদেরকে এত সহজে চেয়ারম্যানের সাথে দেখা করতে দিবে না, তাই লোকটা ওদেরকে নিয়ে একটা বাড়ির ভেতরে গিয়ে তারপর ডাইনিং রুমে চলে গেল। ডাইনিং রুমে আসতেই ঈশান খেয়াল করলো কয়েকজন লোকের সাথে একটা মধ্যবয়সী লোক বসে বেশ হাসি মুখে কথা বলছে। লোকটা ঈশানের দিকে একবার তাকিয়ে যে লোকটা ওদেরকে নিয়ে আসছে সে লোকটাকে বলল, রহিম, হ্যাঁ কারা? স্যার, ওরা তো বলল যে আপনার সাথে ডিল না কি জানি করবে, সেজন্য আসছে। হও, তুই যা। লোকটা চলে গেলে এবার চেয়ারম্যান ঈশান আর সিয়ামের দিকে আবারও তাকিয়ে বলল, তোমরা কারা? তোমাদের তো চিনলাম না, আর তোমাদের আমার কাছে কি দরকার? বসো, বসে কথা বলো।
ঈশানের মনে হলো লোকটা ভালো, কিন্তু গ্রামের লোকদের কাছ থেকে যা শুনেছে তাতে মনে হচ্ছে না ভালো। কিন্তু ওর ছেলের কাজটা মনে পড়তে ঈশানের মাথাটা গরম হয়ে গেল, আর ও রেগে গিয়ে বলতে লাগলো, আমরা বসতে আসিনি, আমরা আপনাকে একটা কথা বলতে আসছি। আর সেটা হলো, আপনি আর আপনার ছেলে যে কাজগুলো শুরু করেছেন সেগুলো বন্ধ করেন, সাথে আপনার মেম্বারগুলোকেও। এতদিন যা করেছেন সেটা বন্ধ করেন, এখন থেকে আর এইসব চলবে না। কে ভাই তোমরা? এভাবে হুটহাট করে বাসার মধ্যে এসে এভাবে আমাকে শাসাচ্ছ? নিশ্চয় তোমরা কোনো ক্ষমতাবান ব্যক্তি হবে। তবে ভয় পেও না, গ্রামটা আমার, তাই এই গ্রামে তোমরা আমার কিছু ছিঁড়তে পারবে না। এখন বলো, এসব কথা বলছো কেন? তোমাদের তো ভয় নেই? ওরা তোমাদেরকে যত টাকা দিয়ে পাঠিয়েছে আমি তোমাদেরকে তার থেকে বেশি দিব, তোমরা ওকে মেরে দাও। চেয়ারম্যান কথায় ঈশান বুঝতে পারল যে ওর নামে যা শুনেছে সেটা সত্যি, আসলে কিরকম টাকার গরম দেখাচ্ছে। এবার ঈশান বলতে লাগলো, খুব টাকার গরম, তাই না? পাবলিকের টাকাগুলো মেরে খেয়ে এখন খুব বড়লোক সাজা হচ্ছে। তুই কত টাকা দিতে পারবি আমাকে বল। ঈশান কথাটা বলতে যাবে তখনই সিয়াম ওকে একটা গুঁতো মেরে বুঝিয়ে দিল এটা বলা যাবে না। তাই ঈশান বলতে লাগলো, এত কথা কিসের? আমরা তোকে বলতে এসেছি তুই এরপর থেকে আর এইসব কাজ করবি না। আর পাবলিকের যেটা প্রাপ্য সেটা ওদেরকে বুঝিয়ে দিবি, না হলে তোর খবর আছে। গ্রামটা আমার, তাই আমার যা ইচ্ছা আমি তাই করব। আর আমি চাইলে কিন্তু তোর এখান থেকে আর বেঁচে ফিরতে পারবি না। কিন্তু তোরা প্রথমবার বোধহয় গ্রামে পা রেখেছিস, তাই তোরা আমার সম্পর্কে জানিস না। কিছুদিন থাক, বুঝতে পারবি আমি কি চিজ। সেটা সবার কাছ থেকেই জানতে পেরেছি, আর জানতে হবে না। কিন্তু তুইও শুনে রাখ, আমি কি জিনিস সেটা তো ছেলের কাছ থেকে জেনে নিস। আর শোন, এক সপ্তাহের মধ্যে পাবলিকের যে টাকা আর ওদের প্রাপ্য জিনিসগুলো মেরে খেয়েছিস সব বুঝিয়ে দিবি। আর গ্রামে যে জিনিসগুলোর অভাব আছে সব কিছু ঠিক করে দিবি, না হলে তোর যে কী হাল করব সেটা তুই ভাবতেও পারছিস না। শেষে তোর পরিবারের লোকও তোকে চিনতে পারবে না। এখন ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে দেখ তুই কি করবি। ভালো হয়ে যাবি নাকি রাস্তার ফকির হয়ে বাটি হাতে নিয়ে ঘুরবি? খুব দম আছে দেখছি তোর। শোন, ফাঁকা আওয়াজে আমি ভয় পাই না। আর প্রথমবার এসেছিস তাই তোকে ছেড়ে দিলাম, না হলে তুই আমাকে যে থ্রেটগুলো দিয়েছিস তারপর এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় থাকতি না। গ্রামের নিরীহ লোকগুলোকে টর্চার করিস, আর ওরা কিছু বলতে পারে না, সেই জন্য নিজেকে খুব হিরো মনে হচ্ছে, তাই না? তুই চেষ্টা করে দেখতে পারিস, কিছুই করতে পারবি না আমার। আচ্ছা, দেখা যাক কি হয়। আর শোন, তুই কিন্তু গ্রাম থেকে পালিয়ে যাস না। আগের লোকগুলোর মতো প্রতিবাদ করতে এসে আবার গ্রাম থেকে ভয়ে পালিয়ে যাস না, না হলে বুঝতে পারবি না আমরার ক্ষমতা কতটুকু। বুঝতে পেরেছি, তোকে সোজা কথা বলে কোনো কাজ হবে না। আচ্ছা, তুই যেটা করার করে নে, আর আমিও দেখব তোকে কি করতে পারি আর না পারি। শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে গেলাম, যেটা করছিস সেটা যদি বন্ধ না করিস তাহলে তোর ছেলেও তোকে চিনতে পারবে না। আর বাবা বলে তোর টাকা দূরে থাক। ঈশান কথাটা বলেই সেখান থেকে বেরিয়ে আসলে সিয়ামও ওর পেছনে পেছনে চলে আসলো। তারপর ওরা বাইরে এসে হাঁটতে লাগলো, আর সিয়াম বলতে লাগলো, বন্ধু, তুই কিন্তু একদম সিনেমার হিরোদের মতো ডায়লগ দিছস, একেবারে হিট হয়েছে। হিট হয়েছে না কি হয়েছে সেটা বুঝি না, কিন্তু চেয়ারম্যানের এই অত্যাচার আমি আর সহ্য করব না। দরকার পড়লে ওকে ঘাড় ধরে চেয়ার থেকে নামাবো। আর কি করে চেয়ারম্যানের পদ থেকে ওকে নামাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমাকে চেনে না তাই আমার সামনে এত লাফালাফি করলো, সময় হলে ঠিকই চিনতে পারবে। অনেক অত্যাচার করেছে, এবার ওর চেলাগুলোকে গিয়ে একটু ঠান্ডা কথায় বুঝে আসতে হবে, নাহলে এক সপ্তাহ পর ওদের বিপক্ষেও অ্যাকশন নিতে হবে। ঈশান কথাটা বলে রাস্তার দিকে হাঁটতে লাগলো। দুপুরের দিকে ওরা বাসায় ফিরে আসলো, এসে রুমে চলে গেল। আর ঈশান বলতে লাগলো, রুমে ভালো লাগে না, আয় একটু ছাদ থেকে ঘুরে আসি। সিয়াম বন্ধু, আমার এখন হাঁটতে ভালো লাগছে না, একটু ক্লান্ত লাগছে, তুই যা। আজকে প্রেমে পড়েছি তো তাই আর কিছু ভালো লাগবে না, বুঝতেই পেরেছি। আচ্ছা তুই রুমে যা, আমি ছাদে যাই।
ঈশানের কথায় সিয়াম একটা দুষ্টুমি মাখা হাসি দিয়ে রুমে চলে গেল আর ঈশান ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে কেউ একজন দোলনাতে বসে আছে আর ওকে পেছন থেকে দেখা যাচ্ছে। ওর চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে উঠছে আর বারবার মেয়েটা চুলগুলো কানের পাশে গুঁজে দিচ্ছে। ঈশানের বুঝতে আর বাকি রইল না এটা নদী, যার মায়াতে ও প্রথমবারেই পড়ে গেছে। এবার ঈশান নদীর যতটা কাছে যাচ্ছিল ততটাই ওর মধ্যে ঘোরের মতো কাজ করছিল। বারবার মনে হচ্ছিল নদীকে পেছন থেকে জড়িয়ে ধরে আদর করতে। ঈশানের মনের মধ্যে একটা অনুভূতি সৃষ্টি হয়। ঈশান নদীর দিকে আরো কিছুটা এগিয়ে আসতেই কারো পায়ের শব্দ পেয়ে ও ঈশানের দিকে তাকিয়ে আর বলে, ও আপনি? কেন, অন্য কাউকে আশা করেছিলেন নাকি কারোর আসার কথা ছিল? আরে না না, তেমন কিছু না। ভাবলাম কি আসছে তাই পিছনে আপনাকে দেখে বললাম। বসুন। কোথায়? আপনার পাশে? ঈশানের কথায় নদী ওর দিকে চোখ বড় বড় করে তাকাতেই ঈশান কথা ঘোরানোর জন্য বলল, আসলে আমি বলতে চেয়েছি আপনার সামনাসামনি বসবো নাকি আপনার থেকে দূরে সরে বসবো। আপনার যদি আই কন্ট্যাক্টে প্রবলেম হয়। আরে না, কি বলেন, বসেন। ঈশান নদীর দিকে মুখ করে তারপর রেলিং এর উপর বসলো। নদী বারবার ওর দিকে তাকাচ্ছিল আর ঈশান ওর দিকে তাকিয়ে আছে। ঈশানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নদী একটু লজ্জা পেয়ে যাচ্ছে, যার কারণে চোখটা বারবার নামিয়ে নিচ্ছিল। নদী দোলনায় দোল খাচ্ছে আর বাতাসে ওর চুলগুলো এলোমেলো ভাবে উঠছিল। ও বারবার সেগুলো কানের পাশে দিচ্ছিল। ঈশানের ইচ্ছা করছিল চুলগুলো নিজ হাতে ওর কাছে গিয়ে কানের পাশে গুঁজে দিতে, কিন্তু সবেমাত্র কয়েকটা দিন হলো ঈশান আসছে আর এর মাঝে এগুলো করতে গেলে নদী ওকে একটু অন্যরকম ভাববে। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা বিরাজ করলো। ঈশান ওকে কি বলবে বা কি নিয়ে কথা বলা শুরু করবে খুঁজে পাচ্ছিল না, তাই বলতে লাগলো, আচ্ছা নদী, আপনি কি পড়ালেখা শেষ করে ফেলেছেন নাকি এখনো কন্টিনিউ করছেন? অনার্স কমপ্লিট করেছিলাম কিন্তু এরপরে আর পড়া হয়নি। কেন কেন? টাকার সমস্যা? না, আমার আব্বু যেটুকু আছে তাতে আমাদের অনেক ভালোভাবেই চলে যায়। কিন্তু চেয়ারম্যানের ছেলেটা বেশ কিছুদিন ধরে আমার পেছনেই পড়েছিল আর আমাকে বেশ ডিস্টার্ব করতো। ওরা কলেজে যাওয়ার পথে আমাকে ডিস্টার্ব করতো বলে আব্বু বারণ করে দিয়েছে কলেজে যেতে। অনেক কষ্টে ওদের থেকে লুকিয়ে লুকিয়ে অনার্সটা কমপ্লিট করতে পেরেছিলাম, কিন্তু শেষ অনার্সের শেষ বর্ষ ওরা বেশ ঝামেলা করেছিল। তাই আব্বু ভয় পেয়ে আমার কিছু হয়ে যাবে ভেবে আমাকে আর কলেজে যেতে দেয়নি, তাই আর পড়াশোনা করা হয়ে ওঠেনি। ও আচ্ছা, আপনি আবার পড়ালেখা কন্টিনিউ করেন, আমি সবটা দেখে নিব। একটু আগেই চেয়ারম্যানের ছেলেটাকে বেশ ভালোভাবে শিক্ষা দিয়ে আসছি। আজকে একটা মেয়ের সাথে ও অসভ্যতামি করছিল, তাই ইচ্ছা মতো আরাম ধরে দিয়েছি। মনে হয় না এক সপ্তাহ আগে আর বিছানা ছেড়ে উঠতে পারবে, তাই আপনি লেখাপড়াটা কন্টিনিউ করতে পারেন। না, যেটা একবার ছেড়ে দিয়েছি আর ইচ্ছা নেই। আর তাছাড়া আপনি বা এখানে কতদিন থাকবেন? যখন চলে যাবেন তখন তো ওরা আবারও আমাকে ডিস্টার্ব করবে। আর আমি আব্বু আম্মুর একমাত্র সন্তান, আমার কিছু হয়ে গেলে ওরা থাকতে পারবে না আমাকে ছাড়া। তাই আমারও খুব ভয় হয়, তাই আমি আর চাই না পড়াশোনাটাকে লাইফে আনতে। নদীর কথাটা ঈশানের বেশ খারাপ লাগলো, তাই বেশ কিছুক্ষণ আবারও দুজনের মধ্যে নীরবতা বিরাজ করলো। ঈশান মাঝে মাঝে নদীর সাথে কথা বলছিল আর নদী উত্তর দিচ্ছিল। এভাবেই পরপর কয়েকটা দিন ঈশান নদীর সাথে কথা বলতে লাগলো। ঈশানের যেমন নদীর সাথে কথা বলতে ভালো লাগে, নদীরও তেমনই ঈশানের সাথে কথা বলতে ভালো লাগে। যখন নদী ঈশানের সাথে কথা বলে তখন ওর অন্য কিছুই মনে থাকে না। ঈশান নদীকে অনেকটা ভালোবেসে ফেলেছে। এর মাঝে ঈশান নদীকে বোঝানোর চেষ্টা করেছে ওকে ভালোবাসে, কিন্তু নদী সেটা এড়িয়ে গেছে। অন্যদিকে ঈশান আর সিয়াম এই কয়েকদিনের মধ্যে গ্রামের মেম্বারগুলোকেও বেশ ভালোভাবে বুঝিয়ে এসেছে পরবর্তীতে এরকম করলে বেশ খারাপ হবে বিষয়টা। ঈশান প্ল্যান করে ফেলেছে গ্রামের চিত্রটা একটু পাল্টে দিবে, কিন্তু তার আগে এই বাজে লোকগুলোকে ঠিক করতে হবে, না হলে ওরা সব কিছু উল্টো পাল্টা করে ফেলবে। একটা সপ্তাহ কেটে গেল, কিন্তু চেয়ারম্যান মেম্বারগুলো ওদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ঈশান বুঝতে পারছে না কি করবে, ভেবে পাচ্ছিল না ওদের বিরুদ্ধে কিভাবে অ্যাকশন নেবে। ঈশান বিষয়টা নিয়েই মাস্টার সাহেবের সাথে কথা বলেছে, কিন্তু উনি বলেছে ঝামেলা না করতে।
কিন্তু ঈশান এখান থেকে ওদেরকে উচ্ছেদ না করে ছাড়বে না। তো যখন চেয়ারম্যান মেম্বারগুলো কথা শুনছিল না, তখন ঈশান ভাবলো যে এখানে যে জিনিসগুলো বেকার হয়ে পড়ে আছে সেগুলো ঠিকঠাক করতে হবে। তাই ঈশান আর কয়েকটা দিন থেকে শহরে চলে গেল। আর বাসায় গিয়ে ভাবলো আব্বু আম্মুকে নদীর কথা বলবে, কিন্তু তার আগে গ্রামের পরিস্থিতিটা চেঞ্জ করতে হবে। বাসায় আসতেই সেদিন রাতে আব্বু আম্মু বলতে লাগলো, তো আব্বু, তোমার গ্রামে ঘোরা হয়ে গেল? না আব্বু, ঘোরাটোরা হয়নি। গ্রামের পরিস্থিতি দেখে খুব খারাপ লাগলো। কিন্তু কেন বলো তো, কি হয়েছে? ঈশান ওর আব্বুকে ঘটনাটা খুলে বলল। সব শুনে আব্বু নিচের দিকে তাকিয়ে রইল। তখন ঈশান বলতে লাগলো, আব্বু, আমি জানি তুমি কিসের জন্য গ্রাম ছেড়ে চলে আসছিলে। দেখো, যা হবার হয়েছে, কিন্তু আমি গ্রামের মানুষগুলোর জন্য কিছু করতে চাই। তাই আমি ঠিক করেছি যে যে জিনিসগুলোর অভাব গ্রামে আছে ওইগুলো ওদেরকে দিব, আর গ্রামের এই দুষ্ট চেয়ারম্যান মেম্বারগুলোকে এইখান থেকে তাড়াবো। তাহলে ওরা শান্তিতে থাকতে পারবে। তুমি ওদের সাথে পেরে উঠবে না? ওরা খুব বাজে লোক, তাই তো আমাকে গ্রামটা ছেড়ে আসতে হয়েছিল 20টা বছর আগে। আব্বু, তুমি এসব নিয়ে চিন্তা করো না। তুমি বলো যে তুমি আমার পাশে আছো। আব্বু, আমরা সব সময় তোমার পাশে আছি, তাই এইসব নিয়ে ভাবতে হবে না। আর তুমি যদি ওদের জন্য কিছু করতে চাও তাতেও আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি ওদের জন্য মতোই কিছু করো। কিন্তু ওরা সেই সুযোগ সুবিধা পাবে না, তার আগেই ওই শয়তান লোকগুলো ওদের থেকে সেগুলো ছিনিয়ে নেবে। আব্বু, আমি সেই ব্যবস্থা করে ফেলেছি। আমি শুধু যে গ্রামের লোকগুলোর জন্য এই কাজগুলো করব তা নয়, ওদেরকে একটা ফাঁদে ফেলার জন্য এটাও আমার একটা নতুন প্ল্যান। তাই তুমি শুধু হ্যাঁ বলে দাও। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা করো, কিন্তু এরপর কিন্তু বাসায় ফিরে আসলে তোমাকে বিয়ে করতে হবে, সেটা যেন মাথায় থাকে। ঈশান ভাবছিল যে নদীর কথা বলবে না, কিন্তু এখন আব্বু বিয়ের কথা বলতেই ও ভাবতে লাগলো বিষয়টা বলা দরকার, না হলে আব্বু আম্মু অন্য কোনো মেয়ে দেখে ফেলবে, আর তখন ওদের পছন্দে বিয়ে না করলে ওরা খুব কষ্ট পাবে। তাই ঈশান বলতে লাগলো, আব্বু, গ্রামের একটা মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে। আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আলহামদুলিল্লাহ, যাক, শেষ পর্যন্ত আমার ছেলেটার একটা মেয়েকে পছন্দ হয়েছে। আব্বু, তুমি মেয়েটার বাসার ঠিকানা সবকিছু আমাদের বলো, আমরা ওদের সাথে কথা বলবো। আম্মু, মেয়েটা আর কেউ না, আব্বুর বন্ধুর মেয়ে নদী। আমার ওকে প্রথম দেখাতেই ভালো লেগে গেছে। আমি ভেবেছিলাম নদীকে নিজের মনের কথাগুলো খুলে বলে তারপর তোমাদের বলবো, কিন্তু না, তোমরা আগেই জানতে চাইলে তাই বলে দিলাম, নাহলে তোমরা কষ্ট পেতে। কিন্তু এই জন্য একটু সময় লাগবে। আমি ওকে নিজের থেকে একটু বোঝানোর চেষ্টা করব, তারপর না হয় তোমরা রহমান আঙ্কেলের সাথে কথা বলো। ঈশান আব্বু আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে তারপর চলে আসলো। তারপর সিয়ামকে ফোন দিল, কারণ আবারও ওদের গ্রামে যেতে হবে, কিন্তু সিয়ামের ফোনটা ওয়েটিং। ঈশানের বুঝতে বাকি রইল না ও রিয়ার সাথে কথা বলছে। আসলে গ্রামে যে কয়দিন ছিল তার মধ্যে ঈশান রিয়াকে পটিয়ে ফেলেছে, তাই ওরা এখন চুটিয়ে প্রেম করছে। অন্যদিকে নদীর ভেতরে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে ঈশানের সাথে কথা বলতে না পেরে, কিন্তু বুঝতে পারে না যে ওর সাথে কথা বলার সময় সবকিছু নদীর অনেক ভালো লাগে। ঈশান 1 সপ্তাহ শহরে থেকে সবকিছু ঠিকঠাক করে নিয়ে তারপর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। না, এবার পায়ে হেঁটে বা বাসে করে নয়, সরাসরি হেলিকপ্টারে করে। গ্রামের রাস্তাঘাট, খাবার পানির জন্য নলকূপ, স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো করার জন্য প্রয়োজনীয় অর্থ নিয়ে তারপর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, আর সাথে ওর নিজস্ব কিছু লোকজন নিয়ে যায়। ঈশান প্রথম যেদিন নদীর সাথে যে মাঠে দেখা করেছে সেই মাঠেই ল্যান্ডিং করে। তখন নদীও ওই নদীর ধারে বসেছিল। ও এরকম একটা বিষয় দেখেও একটু এগিয়ে আসতেই তৎক্ষণাৎ ঈশান হেলিকপ্টার থেকে বের হলে নদী ঈশানকে দেখে অবাক হয়ে যায়। আসলে নদী জানে ঈশান বড়লোক, কিন্তু এতটা হবে সেটা ও জানা ছিল না। নদীর ঈশানকে দেখেই প্রথমে অনেকটা হ্যাপি হলেও আবার পরক্ষণেই ভাবলো, ঈশান এত বড় লোকের ছেলে, আর আমি ভাবলাম কি নাকি ও তো আমাকে আর চিনতেই পারবে না, তাই ওর কাছে যাওয়াই ঠিকই হবে না। কথাগুলো ভেবে নদী সেখান থেকে বাসার উদ্দেশ্যে মন খারাপ করে রওনা দিল, আর ঈশান নিজের কাজে লেগে পড়ল।
ওর লোকগুলোকে বুঝিয়ে দিল কোথায় কি করতে হবে। তারপর সবকিছু ঠিকঠাক করে দিয়ে ঈশান মাস্টার আঙ্কেলের বাড়ি চলে গেল, গিয়ে নদীকে খুঁজতে থাকে। তখন মাস্টার আঙ্কেলের স্ত্রী অর্থাৎ নদীর আম্মুকে দেখে ঈশান বলে, আন্টি, নদী কোথায়? কিন্তু কেন বলো তো আব্বু? ওকে আমার একটু দরকার আছে। গিয়ে দেখো ও রুমে আছে। ঈশান কথাটা বলতেই নদীর আম্মু একটা মুচকি হাসি দিল। এবার ঈশান নদীর রুমে চলে গেল, গিয়ে দেখলো নদী রুমে নেই। তাই ঈশান ভাবলো ছাদে আছে, তাই ছাদের দিকে যেতে লাগলো। নদীর আব্বু আম্মু জানে ঈশান নদীকে পছন্দ করে, কারণ ওর কাজে সেটা বুঝতে পেরেছে। নদীর সাথে খুব হেসে হেসে কথা বলে, আর ওর প্রতি কেয়ারিং থেকে ওদের আর বুঝতে বাকি নাই। আর যখন ঈশান একটা সপ্তাহ গ্রামে ছিল না, তখন নদীর আম্মু বুঝে গেছে নদীও ঈশানকে পছন্দ করে, কিন্তু ওরা ওদের লেভেলের নয়, ওদের থেকে অনেক গরিব, ওরা মধ্যবিত্ত। তাই নদীর আব্বু এই ভেবেছে যে ওনার বন্ধু এসব মেনে নিবে না, তাই কথাগুলো ভেবে ওদের এই বিষয় নিয়ে কথা বলে ওঠেনি। ঈশান ছাদে গিয়ে দেখে নদীর দোলনায় বসে দোল খাচ্ছে। সেদিনের মতো ওর অবাধ চুলগুলো এদিকে এলোমেলো উঠছে। ঈশান আর কিছু না ভেবে ওর সামনে চলে গেল, আর ঈশানকে দেখেই নদীর দাঁড়িয়ে পড়ল। এবার ঈশান পকেট থেকে একটা রিং বের করে ওর সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, নদী, আমি জানি না মনের কথাগুলো কিভাবে খুলে বলতে হয়, জানি না কিভাবে প্রিয় মানুষটাকে অনেক বেশি ভালোবাসতে হয়, জানি না কিভাবে প্রপোজ করলে মনের মানুষটা রাজি হবে, জানি না কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম, সেদিন তোমাকে দেখার পরে আমার ভিতরে একটা অনুভূতি সৃষ্টি হয়েছে, আর সেই অনুভূতি থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। কতটা ভালোবাসি সেটা হয়তো বলে বোঝাতে পারবো না, কিন্তু এইটা জানি আমার লাইফে তোমাকে খুব দরকার। আমার আব্বু আম্মুর বৌমা হিসেবে তারা তোমাকে চায়। আমি ওদের তোমার কথা বলেছি। এখন তুমি যদি রাজি হও, তাহলে আমি তোমাকে আমার বাবুর আম্মু বানাতে চাই। নদী, আই রিয়েলি লাভ ইউ। ডু ইউ লাভ মি? নদী যেন মনে মনে এইটাই চাইছিল। নদীর ভেতরে 7টা দিন ধরে একটা অস্থিরতা কাজ করেছে। যখনই ঈশান ওর কাছে ছিল না, আবার যখন আজকে চলে আসলো, তখন ওর ভেতরে যেন প্রাণ ফিরে পেয়েছে। কিন্তু ঈশানকে যখনই এরকম একটা অবস্থাতে দেখলো, তখন নদীর মনে হচ্ছে ঈশানের সাথে ওর চায় না। কোথায় ঈশান আর কোথায় ও? ঈশানের আব্বু আম্মু এই সম্পর্কটাকে কখনোই মেনে নিবে না। ঈশান নদীর সামনে হাঁটু গেড়ে বসে আছে। নদী কোনো কথা বলছে না। ঈশান বলতে লাগলো, নদী, সত্যি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। জীবনে প্রথম তোমাকে ভালোবেসেছি। কাউকে আমার পছন্দ হতো না, কাউকে নিজের মনের মতো পাইনি, কিন্তু তোমাকে দেখার পরে মনে হয়েছে আমি শুধু তোমাকেই ভালোবাসি। প্লিজ নদী, অ্যাকসেপ্ট মি। এই সম্পর্কটা হওয়া কখনো সম্ভব না। আমি যদি ঈশানকে একসেপ্ট করে নিই, তাহলে আঙ্কেল আন্টি কখনো আমাকে মেনে নেবে না। কোথায় ওরা আর কোথায় আমরা? ওদের কাছে আমরা সামান্য, আর সামান্য একটা পরিবারের মেয়েকে ঈশানের আব্বু কখনোই মেনে নেবে না, যেখানে ওর আব্বু এত বড় একটা বিজনেসম্যান। তাই এসব স্বপ্ন না দেখাই ভালো। নদী, অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ, অ্যাকসেপ্ট মি। তুমি একটাবার আমাকে ভালোবেসে দেখো, সবসময় নিজের বুকে আঁকড়ে রাখো তোমাকে। না, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, আর আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করা আমার পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? আমি কি খারাপ, নাকি আমার বাজে কোনো স্বভাব আছে, নাকি আমি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নই, না তোমার বয়ফ্রেন্ড আছে? এর কোনোটাই না, কিন্তু আমি আপনাকে ভালোবাসতে পারবো না। আমার পক্ষে আপনাকে ভালোবাসাটা সম্ভব না। কিন্তু কেন? আমি সেটা জানতে চাই। আমার ভালোবাসার মানুষটা আমাকে ভালোবাসতে পারবে না, অন্য কাউকে ভালোবাসতে পারবে। আমি শুনতে চাই। প্লিজ নদী, বলো তুমি আমাকে কেন ভালোবাসতে পারবে না? নদী, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। জীবনে প্রথমবার তোমাকেই ভালোবেসেছি, তাই তোমাকে নিজের লাইফে চাই। নদী ভাবতে লাগলো ঈশান হয়তো ওকে সত্যি ভালোবাসে, তাই ঈশানকে ফিরিয়ে দিতে হলে কিছু একটা বলতে হবে, যাতে ঈশান আর ওর পেছনে পড়ে না থাকে। আর এই সম্পর্কটা তো কখনোই হবেই না। কথাগুলো ভেবে নদী নিজেকে স্বাভাবিক করে নিল, আর মনটাকে শক্ত করে বলতে লাগলো, বললাম না আপনাকে আমি ভালোবাসতে পারবো না। আর হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড আছে, সেই জন্যই আপনাকে ভালোবাসাটা আমার পক্ষে সম্ভব না। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি।
নদীর কথা ঈশানের হাত থেকে রিংটা পড়ে গেল আর কালো মেঘে মুখটা ছেয়ে গেল। ও কি বলবে বুঝে উঠতে পারছে না। তারপর নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলতে লাগলো, নদী, তুমি মিথ্যা কথা বলছো। আমি জানি তোমার বয়ফ্রেন্ড নেই, কেন আমাকে মেনে নিতে পারছো না? তুমি বলো যে আমার মধ্যে খারাপ কোনটা আছে, আমি সেটা শুধরে নিব। একটাবার আমাকে ভালোবেসে দেখো, কখনো তোমাকে কষ্ট পেতে দেব না। আমি আপনাকে মিথ্যা বলতে যাব কেন? আর আমি তো বললামই আমার বয়ফ্রেন্ড আছে, তাই আপনি আসতে পারেন। দ্বিতীয়বার আপনি আমার সামনে আসবেন না, আর এইসব কথাগুলো বলবেন না। তোমাকে ভালোবাসি, তাই বারবার তোমার সামনে আসবো। যতদিন তুমি আমাকে অ্যাকসেপ্ট না করবে, ততদিন আমি তোমাকে ভালোবেসে যাব আর বাসবো, আর ভালোবাসার কথা বলেই যাব। আই লাভ ইউ নদী। নদী বুঝতে পারলো ঈশানকে এত সহজে ফেরানো সম্ভব হবে না। তাই নদী সেখান থেকে চলে যেতে গেলে ঈশান ওর একটা হাত ধরে তৎক্ষণাৎ নদী ওর হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে ঈশানের দিকে ঘুরেই ওকে ঠাস করে একটা চড় মেরে দিয়ে বলতে শুরু করে, তোকে বললাম না আমি তোকে ভালোবাসতে পারবো না। আমার বয়ফ্রেন্ড আছে, তারপরে কেন আমার হাত ধরেছিস? তোর কি লজ্জা নেই অন্য একজনের ভালোবাসার গায়ে টাচ করিস? আসলে লজ্জা নেই জানোই তো, কারণ তোমাকে ভালোবেসেছি, আর ভালোবাসার মধ্যে লজ্জা শরম থাকে না। কি করবো বলো, প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসেছি, তাই ভয় লাগে তুমি যদি হারিয়ে যাও আমার থেকে। আমি জানি না তুমি কেন আমাকে মেনে নিতে পারছো না। প্রথমবার ভালোবেসেছি, তাই ভালোবেসে যাব। তোমাকে ছাড়া আমার লাইফে অন্য কাকে আনা সম্ভবই না। ঈশান কথাগুলো বলতেই নদীর বুকটা ধক করে উঠল। নদীও এই কয়েকটা দিন ঈশানকে নিজের মনে জায়গা দিয়ে ফেলেছে। ভালোবাসে কিনা সেটা জানে না, কিন্তু যখন শুনল ঈশান নিজের কোনো ক্ষতি করে দিবে, তৎক্ষণাৎ নদীর বুকটা ধক করে উঠল। তারপরও নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলতে লাগলো, সেটা আপনার বিষয়, কিন্তু আপনি আর দ্বিতীয়বার আমার সামনে আসবেন না, নাহলে আমি ভুলে যাব আপনি আমার আব্বুর বন্ধুর ছেলে। কথাটা বলেই নদী চলে গেল আর ঈশান ধপ্পাস করে দোলনায় বসে পড়ল। ভাবতে লাগলো, কি ভাবলাম আর কি হলো, জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম আর সে আমাকে এভাবে রিজেক্ট করে দিল। ও যতই বলুক ওর বয়ফ্রেন্ড আছে, আমি বিশ্বাস করি না। কারণ ওর বয়ফ্রেন্ড থাকলে আমি যতদিন গ্রামে থেকে গেছি, একটাবার হলেও নদী তার সাথে কথা বলতো কিংবা দেখা করতো। আমি তোকে ভালোবাসি, তাই নদীকে দূরে সরে যেতে দিব না। যে করে হোক নিজের করে নেব। কথাগুলো ভেবে ঈশান সেখানেই বসে রইল। অন্যদিকে ঈশানকে এইভাবে ফিরিয়ে দিয়ে নদীরও খুব খারাপ লাগছিল। ঈশান যখন ওকে প্রপোজ করেছে, তখন নদীর ইচ্ছা হচ্ছিল ঈশানের বুকে ঝাঁপিয়ে পড়তে, আরও ওকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসি কথাটা বলতে। কিন্তু নদী কোনো এক বাধার কারণে ঈশানকে মেনে নিতে পারল না। এভাবে 2 দিন কেটে গেল। ঈশান গ্রামের উন্নয়নের জন্য সব কাজগুলো নিজ হাতে করতে শুরু করেছে। এর মধ্যে চেয়ারম্যান সেটা খবর পেয়ে মুখিয়ে আছে। ঈশান চেয়ারম্যানের নামে কমপ্লেন করেছিল এসপির কাছে, আর এসপি ওকে সাহায্যের জন্য গ্রামের দিকে রওনা দিয়েছে। এর মাঝে চেয়ারম্যান ওর ছেলে আর কয়েকজন মেম্বার মিলে ঈশানের কাজে এসে বাধা দেয় আর জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে তখন ঈশান এসে ওদের বাধা দেয়। তখন সবাই ঈশানের ওপর চড়াও হলে এর মাঝে পুলিশের গাড়ির শব্দ আসে। তখন ওরা বেশ ভয় পেয়ে যায় আর পালিয়ে যেতে গেলে গ্রামের লোকজন সহ পুলিশ এসে সবাই ওদের ঘিরে ফেলে। এর আগে ঈশান গ্রামের লোকগুলোকে সবকিছু বুঝিয়ে দিয়েছে যে ওদের বিপক্ষে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এসপি এসে সবটা দেখে তারপর চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, চেয়ারম্যান সাহেব, আপনার সব কুকর্মের কথা আমরা জেনে গেছি। আপনি এতদিন মানুষের হক আর প্রাপ্য জিনিসগুলো মেরে খেয়েছেন, আর সেটা করতে পারবেন না। ঈশান সাহেব আপনার বিরুদ্ধে সব জানিয়েছে, কিন্তু যথাযথ প্রমাণের অভাবে আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছিলাম না। কিন্তু আজকে সেটা হাতে হাতে ধরা পড়লো। এই জন্যই বোধহয় এই গ্রামে উন্নতি নয়, তাই না? আপনাদের উপর মানুষ ভরসা করে তো আমাদের জয় মুক্ত করে, কিন্তু আপনারা এইভাবে রক্ষক হয়ে যদি ভিখারির কাজ করেন, তাহলে কিভাবে গ্রাম চলবে বলেন তো? কথাগুলো বলতে চেয়ারম্যান মাথাটা নিচু করে নিল। এবার ঈশান ওদের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, এসপি সাহেব, আপনি কাকে কি বলছেন? যেমন বাবা তার তেমনি ছেলে, আর তার সঙ্গে সাঙ্গপাঙ্গগুলো একই হয়েছে। নির্বাচিত হয়ে তারা সুযোগের সদ্ব্যবহার করছে আর ক্ষমতার অপব্যবহার করছে। চেয়ারম্যানের ছেলের জন্য একটা মেয়েও ঠিক মতো
বাইরে বের হতে পারে না। ও সবার উপর মানসিক নির্যাতন করে। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আপনি বলেন তো, আপনার মেয়ের সাথে কিংবা স্ত্রীর সাথে এইভাবে যদি কেউ আচরণ করতো, আপনি কি চুপ করে থাকতে পারতেন? পারতেন না। তাহলে গ্রামের মেয়েগুলোকে এইভাবে আপনার ছেলে ডিস্টার্ব করে, এটা আপনি দেখতে পারেন না? আর দেখবেনই বা কী করে? আপনার লাইফেই তো আপনার এই গুন্ডা বজমা ছেলেটা ঠিক আপনার মতোই হয়েছে। আসলে আপনাদের কথা বলে কোনো লাভই নেই। কারণ কেন জানেন? আপনাদের মধ্যে মনুষ্যত্ববোধ বলতে কিছুই নেই। গ্রামের লোকগুলো আপনাকে নির্বাচনে ভোট দিয়ে জয় করেছে, আর আপনি ওদের অভাব দূর করার বদলে ওদের দুঃখটা আরও দ্বিগুণ করে দিয়েছেন। কেন এরকম করেন বলেন তো? মারা গেলে তো মাত্র 3.5 হাত জমি আপনার জন্য থাকবে, তাছাড়া তো আর কিছুই নাই। তখন কোথায় যাবে এসব ক্ষমতা, অহংকার, টাকা পয়সা? একবারও কি ভেবে দেখেছেন আপনি? ভাবেননি। আসলে ভাববেন কি করে? মানুষের হক মেরে খাওয়া নিয়ে ব্যস্ত আছেন, তাহলে এগুলো ভাববেন কি করে? আপনাদের বলে কোনো লাভ নেই। আপনাদের আমি ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু আপনারা শোনেননি, তাই আজকে আইনের সাহায্য নিতে বাধ্য হয়েছি। গ্রামের মানুষগুলো আপনার মুখের দিকে তাকিয়ে থাকে, আর আপনি যদি ওদের হিংস্র থাবা বাড়িয়ে দেন, তাহলে ওরা বাঁচবে কি করে বলেন তো? আমার বাবা আফজাল আহমেদকে আপনারা একটা সময় এখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সেই অনুরাগে উনি আর এই গ্রামে ফিরে আসেন না। ঈশানের কথা এবার চেয়ারম্যান ওর দিকে ওভাবে তাকিয়ে রইল। তখনই ও আবার বলতে লাগলো, যেটা ভেবেছেন সেটাই। আমি আফজাল আহমেদের ছেলে। আপনার জন্যই আমার বাবাকে একটা মিথ্যা অপবাদে গ্রাম ছাড়তে হয়েছিল। সেই অনুরাগে উনি আর গ্রামে আসেন না। কিন্তু আমি যখন বলেছি গ্রামের জন্য কিছু করব, তখন উনি বলে দিয়েছিলেন আপনি এমনটা করবেন। কেন করেন এরকম বলেন তো? মানুষের অভিশাপ নয়, মানুষের ভালোবাসা আদায় করতে শিখুন, যাতে আপনি মরে গেলে একটা লোক অন্তত বলে চেয়ারম্যান সাহেব খুব ভালো ছিল। আর যদি আপনি এইসব না করে যে কাজটা করছেন বরাবরের মতো সেটা করে যান, তাহলে একটা সময়ে মানুষ ঘৃণায় আপনাদেরকে চোখ তুলেও তাকাবে না। সময় আছে, এখনও সরে যান আর মানুষের মনে জায়গা করে নিন, যাতে আপনাকে সবাই চিরদিন মনে রাখে। আর আপনারা যা করছেন তাতে আপনারা যা করেছেন তাতে গ্রামের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তাই আমার কোনো উপায় না পেয়ে নিজে থেকে গ্রামের কিছু সাহায্য করার জন্য এই কাজগুলো করার উদ্যোগ নিয়েছিলাম। ভয় পাবেন না, আমি এখান থেকে কিছুদিনের মধ্যে চলে যাব। কিন্তু একটা কথা মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। ভেবে দেখুন, মানুষই কিন্তু মানুষের জন্য। যা করার ভেবে চিন্তে করবেন। ঈশান কথাটা বলে এবার এসপির সামনে এসে বলতে লাগলো, এসপি সাহেব, আপনাকে আর কিছুই করতে হবে না। আপনি আমার কথা এখানে এসেছেন, তার জন্যই ধন্যবাদ। চেয়ারম্যান সাহেবকে ধরতে হবে না। আপনি হয়তো আটকে রাখলে কিছুদিন উনি আটকে থাকবে, তারপর বের হয়ে এসে ওনার মনটা পরিবর্তন না হলে সে আগে কাজই করবে। কাউকে জোর করে কোনো কিছু করানো যায় না। উনি যদি মন থেকে সবটা ফিল করতে পারেন যে উনি ভুল করেছেন, তাহলে অবশ্যই আর এই কাজগুলো করবেন না। আপনাকে কোনো অ্যাকশন নিতে হবে না, আপনি চলে যেতে পারেন। এসপি ঈশানের সাথে হ্যান্ডশেক করে তারপর চলে গেল। আর চেয়ারম্যান সেখানেই দাঁড়িয়ে ওর পাপ কাজের কথাগুলো ভাবতে লাগলো। এবার চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যানের সামনে এসে বলতে লাগলো, আব্বু, এই ছেলেটা ঠিকই বলেছে, এসপি সাহেবও ঠিকই বলেছে। আমরা এতদিন বাজে কাজ করে এসেছি। আমি তোমার লাইফে এত বাজে কাজ করেছি, যার জন্য গ্রামের সবগুলো মেয়ে আমাকে দেখলে থুতু দেয়। আমি আজকে থেকে ভালো হয়ে যাব। তুমি ভালো হও কিংবা না হও, আমি অবশ্যই ভালো হয়ে যাব। আমি আর এমন কিছুই করব না। সব কিছু ছেড়ে ছুটে দিয়ে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করব। প্লিজ বাবা, তুমি আর এরকম কাজ করো না। আমরা শুধু এতদিন মানুষের অভিশাপের আদায় করেছি, কিন্তু ভালোবাসাটা আদায় করতে পারিনি। তাই আমাদের উচিত নিজেদের পাল্টানো, ওদের ভালোবাসা আদায় করা। রাফিনের এরকম কথা ঈশান বুঝতে পারলো রাফিনের চোখটা খুলে গেছে। এবার সিয়াম ঈশানের কাঁধের উপর হাত রাখতে ঈশান একটা মুচকি হাসি দিল। এবার চেয়ারম্যান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, হ্যাঁ রে বাবা, ছেলেটা ঠিকই বলেছে, আমরা ভুল করেছি। বাবা, তোমাকে আমার চোখ খুলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি ভবিষ্যতে এরকম কিছু তো দূরে থাক, মানুষের কষ্টের কারণ হব না, আর ওদের প্রাপ্যগুলো ওদের বুঝিয়ে দেব। তুমি আজকে আমার চোখটা খুলে দিয়েছ, না হলে আমি ওদের উপর অন্যায় করতেই থাকতাম। আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর অনেকের গায়ে হাতও তুলেছি আমার লোকদের দিয়ে। তাই আপনারা দয়া করে আমাকে মাফ করে দিবেন। আমি আর এরকম ভুল কখনো করব না।
আর আপনাদের যা প্রাপ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এরপর থেকে আমার। আশা করি আপনারা আমাকে মাফ করে দিবেন। চেয়ারম্যান সাহেব, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এতেই অনেক। আমি এটাই চাইছিলাম, আপনি নিজের ভুলটা বুঝতে পারেন আর মানুষের পাশে দাঁড়ান। দেখুন, আমরা বাইরে থেকে এসেছি, আপনারা গ্রামের লোক হয়ে যদি এরকম করেন তাহলে ওরা কার কাছে গিয়ে দাঁড়াবে? আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চেয়ারম্যান ঈশানের সাথে আরো কিছুক্ষণ কথা বলে তারপর ওর চেলাগুলোকে নিয়ে চলে গেল। তখন ঈশান ওর লোকগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনারা কাজে লেগে পড়ুন, আর কোনো বাধা বিপত্তি আর আসবে না আশা করি। ঈশান কথাটা বলে গিয়ে একটা জায়গায় বসে পড়ল আর ভাবতে লাগলো নদীর কথা। কয়েকটা দিন যাবৎ বারবার ওর নিজের মনের কথাগুলো বলে যাচ্ছে, কিন্তু নদী ওকে রিজেক্ট করে যাচ্ছে। অন্যদিকে নদী ঈশানকে এইভাবে রিজেক্ট করে দিয়ে ভালো থাকতে পারছিল না। নদী মাঝে মধ্যে কান্না করে, ওর চোখে পানি চলে আসে। যে মানুষটা ওকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছে, সেই মানুষটাকে ও বারবার ফিরিয়ে দিচ্ছে, কিন্তু কিসের জন্য? হয়তো ঈশান বড়লোকের ছেলে তাই। অন্যদিকে ঈশান ফোন করে আব্বু আম্মুকে জানিয়েছে ওদের হয়তো এখানে আসতে হতে পারে, কারণ নদী ওর প্রপোজ অ্যাকসেপ্ট করছে না। তাই নদীকে সরাসরি বিয়ে করে নিবেন, কারণ ওকে ছাড়া ঈশান থাকতে পারবে না। আর ঈশানের প্রথম ভালোবাসা, তাই ঈশান চায় না নদীকে হারাতে। হয়তো প্রথম কিছুদিন ওকে মেনে নিতে পারবে না, কিন্তু একটা সময় ঠিকই মেনে নিবে। কিন্তু এর মাঝে সঠিক করে যতদিন পর্যন্ত নদীর থেকে পজিটিভ কোনো উত্তর না পায় ততদিন পর্যন্ত ওকে প্রপোজ করতে থাকবে। প্রতিদিনের মতো ঈশান বসে বসে ভাবছিল। এবার সিয়াম এর পাশে বসে কাঁধের উপর হাত রাখতেই আর বলে, কিরে, কি এত ভাবছিস? কি আর ভাববো, তুই তো সবই জানিস। আমি আমার নদী পাগলির কথা ভাবছি। ও তো আমাকে কিছুতেই মেনে নিচ্ছে না। কি করবো বলতো? তুই আমার পরে প্রেমে পড়লি, আর আগে তোর প্রেমটা সেটেল হয়ে গেল, কিন্তু আমি আমার পাগলিটাকে বোঝাতেই পারলাম না ওকে কতটা ভালোবাসি। দোস্ত, আমি কিন্তু ওকে ছাড়া থাকতে পারবো না রে। কি করব বল না একটু। ঈশান, আমার মনে হয় নদীও তোকে ভালোবাসে। তুই কিভাবে বুঝলি? এটা বুঝতে কোনো বিষয় নয়, কারণ আমি খেয়াল করেছি যখনই নদী তোর সাথে কথা বলে তখন ওর মনটা খুব ভালো থাকে, আর তোরা প্রায় কথাটা যেন লজ্জা পায়। আর আমি সেদিন ওর ডায়েরিটা পড়ে দেখেছি যে নদীর ডায়েরিতে তুই ওকে প্রপোজ করেছিস, সেটাও লেগেছে। আর তুই বড় লোক বলি ও তোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে না। সামান্য এই ব্যাপারে ও আমাকে এভাবে দূরে সরিয়ে রেখেছে। আমি ওকে অনেক কষ্ট দিব। তুই জানিস এই কয়েকটা দিন ও আমাকে ফিরিয়ে দিয়েছে, আমার কতটা কষ্ট হয়েছে। আমার সবসময় ভয় হয় যে নদী হয়তো আমাকে কখনো ভালোবাসবে না। কি করব বলতো? ওকে তো বোঝাতেই পারছি না আমি ওকে কতটা ভালোবাসি। ব্যস্ত হোস না, আমার কাছে একটা প্ল্যান আছে। এতে নদী নিজের মুখে বলবে ও তোকে ভালোবাসে। প্ল্যান অনুযায়ী কাজ করলে তুই বুঝতে পারবি ও তোকে কতটা ভালোবাসে, আর নিজের করো ওকে পাবে। কি প্ল্যান বল? সিয়াম ঈশানের কানের কাছে মুখ নিয়ে প্ল্যানটা বলে দিল। সেটা না হয় আপনারা পরে জানতে পারবেন। তো সেদিনের মতো দিনটা কেটে গেল। রাতে আবারও ঈশান বাসায় এসে নদীকে ওর রুমে গিয়ে প্রপোজ করে। নদী ওকে ফিরিয়ে দেয়। তখন ঈশান শুধু একটা কথাই ওকে বলে, নদী, আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসতাম আর বাসি, বেঁচে যাব। কিন্তু হয়তো একটা সময় আমি থাকবো না, তখন বুঝতে পারবে আমি কতটা ভালোবাসতাম। আমার এইটুকুই আফসোস রয়ে গেল। যাকে জীবনের প্রথমবার জীবনের চাইতে বেশি ভালোবাসলাম, সেই মানুষটা আমার ভালোবাসা উপেক্ষা করে গেল। ভালো থেকো তুমি। হয়তো আর কখনো তোমার কাছে তোমাকে ভালোবাসার কথা বলতে আসতে পারবো না, আর আসবো না। কথাগুলো বলতে গিয়ে ঈশানের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। ও চোখ মুছতে মুছতে রুমে চলে যায়। সেদিনের মতো রাতটা কোনোভাবে কেটে গেল। ঈশান এখন বাসার বাইরে বেশি থাকে, কারণ গ্রামের উন্নয়নের কাজ চলছে আর সবটাই ঈশান নিজ হাতে করছে। প্রতিদিনের মতো নদী মন খারাপ করে দোলনায় বসে দোল খাচ্ছে আর ঈশানের কথাগুলো ভাবছে, কেন ওকে মেনে নিতে পারছে না। এর মাঝেই হঠাৎ করে সিয়াম দৌড়াতে দৌড়াতে বাসায় আসে। তারপর নদীকে না পেয়ে ছাদে গিয়ে দেখে নদী। এবার সিয়াম ওর সামনে গিয়ে হাঁপাতে শুরু করে। সিয়ামকে এমনভাবে হাঁপাতে দেখে সিয়াম বলতে শুরু করে, কি হয়েছে ভাইয়া, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? নদীর ঈশান। সিয়ামের এরকম কথা শুনে নদীর বুকের ভেতরটা ধক করে ওঠে। আরো উত্তেজিত হয়ে বলতে শুরু করে, হ্যাঁ ভাইয়া বলো, ঈশান কি?
নদী ঈশানকে চেয়ারম্যানের ছেলে ওর পেটে চুরি ঢুকিয়ে দিয়েছে। কথাটা বলতেই নদী ভয় পেয়ে গেল আর সাথে সাথে একটা চিৎকার দিয়ে বলে উঠল, না, এ হতে পারে না। আমি আমার জানের কিছু হতে দিব না। কথাটা বলে নদী তৎক্ষণাৎ ছাদ থেকে নেমে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে সেই মাঠের মধ্যে আসতেই খেয়াল করলো কিছুটা দূরে থেকে ঈশান পেটে হাত দিয়ে ওর দিকে আসছে আর ঈশানের পেট থেকে বেশ রক্ত বের হচ্ছে। এটা দেখেই নদী আবারও একটা চিৎকার দিয়ে দৌড়ে ওর কাছে যায়। ঈশান! ঈশান আর নিজেকে ধরে রাখতে পারছিল না, পড়ে যাবে এমন একটা অবস্থা হয়ে আসছে। আর তখনই গিয়ে নদী ওকে ধরে ফেলে। সাথে সাথে ঈশান পড়ে যেতে গেলে নদী ঈশানের মাথাটা নিজের কোলের উপর নিয়ে কান্না করে বলতে শুরু করে, ঈশান, ঈশান কি হয়েছে তোমার? তোমাকে এইভাবে মেরেছে কে? বলো আমাকে, প্লিজ একটু কথা বলো আমার সাথে। নদী, আমি তোমাকে ভালোবাসতাম, তাই তোমাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুমি আমাকে ভালোবাসতে পারলে না। আমি তোমাকে কালকেই বললাম আমি হয়তো আর তোমাকে কখনোই ভালোবাসি কথাটা বলবো না। দেখেছো, আজকে সেটা সত্যি হয়ে গেল। এরপর হয়তো তুমি আর আমাকে দেখতে পারবে না, আর আমি তোমাকে কখনো ভালোবাসার কথাটা বলতে পারবো না। নিয়তি কি খেলা দেখেছো? তুমি বারবার আমাকে দূরে সরিয়ে দিয়েছো, কিন্তু আজকে নিজে থেকে আমার কাছে এসেছো। তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমার কোলে মাথা রেখে মরতে পারবো। পাকলি, অনেক ভালোবাসি তোমাকে। একটাবার আমাকে একটু জড়িয়ে ধরবে? আমি তো চলেই যাব, থাকবো না। যাওয়ার আগে আমাকে একটু জড়িয়ে ধরবে? ঈশান কথাটা বলতেই এবার নদী হাউমাউ করে কান্না করে দিয়ে ওর মুখের দুই পাশে হাত দিয়ে বলতে লাগলো, ঈশান, ঈশান তাকো আমার দিকে। কিছু হবে না তোমার। তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। বলো না তোমার কিছু। তুমি আমাকে ছেড়ে পারবে না। আমি তোমার কিচ্ছু হতে দিব না। নদী, আমারও খুব কষ্ট হচ্ছে। একটাবার আমাকে একটু জড়িয়ে ধরবে? আমি হয়তো আর বেশিক্ষণ চোখ খোলা রাখতে পারবো না, চলে যেতে হবে আমাকে। আর তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না কেন? তুমি তো আমাকে ভালোই বাসো না। কে বলেছে বাসি না? অনেক বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। ঈশান, আমাকে ছেড়ে যেও না। ঈশানের আর কোনো রেসপন্স পাওয়া গেল না, আর ও কোনো কথাও বলছে না। এবার নদী ঈশানকে ছেড়ে দিয়ে দেখলো ঈশান চোখ দুটো বন্ধ করে নিয়েছে আর শ্বাস নিচ্ছে না। সাথে সাথে নদী আবারও ওকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিয়ে বলতে লাগলো, ঈশান, ঈশান কেন আমাকে ছেড়ে গেলে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। কেন এইভাবে আমাকে ছেড়ে গেলে? আমি কাকে নিয়ে থাকবো? সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। একটাবার ফিরে আসো। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। দেখো, বারবার নদী কান্না করছে আর কথাগুলো বলছে। নদীর খুব কষ্ট হচ্ছে। ঈশান ওর সাথে কথা বলছে না। এবার নদী বলতে লাগলো, ঈশান তুমি চলে গেলে আমি আমি কাকে নিয়ে থাকবো? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া। একটাবার কথা বলো আমার সাথে। আমি ভুল করেছি, তোমাকে ফিরিয়ে দিই। সত্যি অনেক বেশি ভালোবাসি। আমি যদি জানতাম যে তুমি এমন করে আমাকে ছেড়ে চলে যাবে, আমি কখনো তোমাকে দূরে সরিয়ে দিতাম না। জান, এই জান, তাকাও না একবার আমার দিকে। নদী ঈশানকে জড়িয়ে ধরে কথাগুলো বলছিল। এবার হঠাৎ করে ওর কানে কানে বলতে লাগলো, এত ভালোবাসো তাহলে বলনি কেন? ঈশানের কথা শোনার সাথে সাথে নদী কান্না থামিয়ে বোঝার চেষ্টা করলো কি কথা বলছে। নদী ঈশানকে ছেড়ে দিতেই দেখলো ঈশান মিটমিট করে হাসছে আর ওর দিকে তাকিয়ে নদী বোঝার চেষ্টা করতে লাগলো। তখন ঈশান আবার বলতে লাগলো, এত ভালোবাসো তাহলে বলনি কেন? তার মানে তুমি এতক্ষণ আমার সাথে নাটক করছিলে, তাই তো? আমার মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য এইভাবে আমাকে কষ্ট দিলে? তুমি খুব পচা, খুব বাজে। কেন এরকম করলে? জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি একটা মিথ্যাবাদী। আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমাকে এইভাবে কষ্ট কেন দিলে? একটাবার আমার কথা শোনো প্লিজ। না, আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি অনেক বড় একটা চিটার। তোমার সাথে এইভাবে একটা তুমি আমার সাথে এইভাবে একটা মিথ্যা নাটক করতে পারলে? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম?
আমি তোমার সাথে আর কথাই বলবো না। যাও যাও, তুমি আমাকে কষ্ট দিয়েছো। না হলে তো তুমি নিজের মনের কথাগুলো বলতে না, আমাকে বারবার দূরে সরিয়ে দিতে। আমি তোমাকে আর ভালোবাসি না। তুমি আমাকে এত বড় একটা মিথ্যে বললে, তুমি আর কখনো আমার সামনে আসবে না। নদী কথাটা বলে কান্না করতে করতে দৌড়ে বাড়ির দিকে যেতে লাগলো। এবার ঈশান বুঝতে পারলো পাগলিটা খুব রাগ করেছে আর বেশ ভয় পেয়ে গিয়েছিল ঈশানের এরকম একটা সিচুয়েশন দেখে। তাই ঈশানও আর দাঁড়ালো না, নদীর পেছনে পেছনে দৌড়ে বাসায় চলে আসলো আর ওকে ডাকতে লাগলো। নদী বাসায় এসে তারপর দৌড়ে নিজের রুমে যায়। ঈশান বাসায় এসে ওর রুমে যেতেই নদী ঈশানকে দেখে তারপর ছাদে চলে গেল। ঈশান ছাদে চলে আসে, দেখতে পেল ঈশান কান্না করছে। ঈশান আর কোনো উপায় না পেয়ে দরজাটা আটকে দিয়ে ওর কাছে গেল। তারপর নদীর কাঁধের উপর হাত রাখতেই নদী এক ঝটকায় ওর হাতটা সরিয়ে দেয়। ঈশান বুঝতে পারলো এভাবে কিছুতেই কিছু হবে না। আর কোনো উপায় না পেয়ে নদীকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। ছাড়ো আমাকে, একদম আমাকে টাচ করবে না। তুমি আমাকে ভালোবাসো না। এত বড় একটা নাটক তুমি আমার সাথে কেন করলে? আমি কখনো তোমাকে মাফ করবো না। এই পাগলি, ভুল হয়ে গেছে বলছি তো, প্লিজ একটাবার মাফ করে দাও। আর কখনো এরকম ভুল হবে না। আমি বুঝতে পারিনি আমার পাগলিটা এভাবে কষ্ট পাবে। আর তুমি তো নিজের মনের কথাগুলো বলেছিলে না, তাই এরকম একটা কাজ করতে হলো। তুমি একবারও ভাবোনি আমি কতটা কষ্ট পাবো? ছাড়ো আমাকে, ছবে না। কেন এরকম একটা নাটক করতে গেলে? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। সরি বাবুনি, আর কখনো এরকম হবে না। দেখো, তাকাও আমার দিকে। আমি কখনো এরকম করব না। একটাবার আমাকে মাফ করে দাও। দেখো, আর কখনো এরকম করব না। আমি তোমাকে আর ভালোবাসি না। তুমি আমাকে এত বড় একটা মিথ্যা বললে। তুমি আর কখনো আমার সামনে আসবে না। না, তুমি খুব বাজে আমাকে কষ্ট দিয়েছো। আমি তোমাকে কখনো ভালোবাসবো না। টাকা বড়, ছেড়ে দাও আমাকে, ছবে না। তুমি একটা বাজে ছেলে। নদী, প্লিজ জান, একটাবার তাকাও। বললাম তো না। প্লিজ 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 কলিজা, তাকাও একটাবার আমার দিকে। দেখো, তুমি এভাবে কান্না করলে তো আমার কষ্ট হয়, বোঝো না তুমি? তাহলে তোমার এরকম একটা কথা শুনে আমার কতটা কষ্ট হয়েছিল তুমি বুঝতে পারোনি? বললাম তো সরি, আর কখনো এরকম হবে না। সরি বলে দিলেই কি সব ঠিক হয়ে যায়? আমার সরি চাই না। তুমি চলে যাও এখান থেকে। একদম আমাকে ছবে না, ছেড়ে দাও। নদী বারবার ছেড়ে দেওয়ার কথা বলছে, কিন্তু ও নিজে থেকে ঈশানকে ছাড়ানোর চেষ্টা করছে না। এবার নদী ঈশানের দিকে ঘুরছে না দেখেই ও বলল, বুঝতে পেরেছি, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, যার জন্য তুমি আমাকে মাফি করবে না আর ভালোবাসবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তখন তো নাটক করেছি, কিন্তু এখন সত্যিই মরে যাব। তুমি তো আমাকে ভালোই বাসো না, তাহলে আমার বেঁচে থেকে কী লাভ? ঈশান কথাটা বলে নদীকে ছেড়ে দিতে নদী এবার ঈশানের দিকে ঘুরে বিদ্যুৎ গতিতে শক্ত করে ওকে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। ঈশান বুঝতে পারছে ওর পাগলিটা বেশ ভয় পেয়েছে, তাই ঈশান ওকে জড়িয়ে ধরে ওর মাথায় এক হাত দিয়ে বলতে লাগলো, এবার অন্তত থামো। দেখো, আর কখনো এরকম কথা বলবো না। তুমি বারবার কেন এসব কথা বলছো বলো তো? আর কখনো এরকম কথা বলবে না। তোমার কিছু হয়ে গেলে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কি করে থাকবো বলো? আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। থাকতে পারবো না তোমাকে ছাড়া। আমি তো জানি আমার পাগলিটা আমাকে কতটা ভালোবাসে। এখন এই কান্না থামাও, একটু কান্না করবে না। তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আমি কি ইচ্ছা করে কেন করেছি, নাকি তুমি তো আমাকে কাঁদালে? ওকে, আর কখনো কাঁদবো না। এবার কান্না থামাও। কথাটা বলে ঈশান নদীর মুখটা তুলে তারপর ওর কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে দীর্ঘ 20 মিনিট পর ঈশান নদীকে ছেড়ে দিলে নদীর লজ্জা পেয়ে ওর বুকে মুখ লুকায়। এর মাঝে হঠাৎ করে ঈশানের আব্বু আম্মু, নদীর আব্বু আম্মু আর সিয়াম ছাদে আসতে ওদের এই অবস্থা দেখেই সিয়াম বলতে লাগলো, আন্টি আঙ্কেল, আমরা ভুল সময় চলে এসেছি, চলুন আমরা নিচে যাই, ওদের বিয়ের কথা বলি। কথাটা বলতেই এবার ঈশান নদী দুজনে দুজনকে ছেড়ে দিল। নদী লজ্জা পেয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো আর ঈশান বলতে লাগলো, আব্বু আম্মু, তোমরা আর আসার সময় পেলে না? যাও নিচে যাও, নিচে গিয়ে বিয়ের কথা বলো গিয়ে। ঈশানের কথা শুনে সবাই একটা মুচকি হাসি দিয়ে তারপর নিচে চলে গেল। ঈশান একটা মুচকি হাসি দিয়ে নদীকে 2 হাতে জড়িয়ে ধরে। ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। আজকের গল্পটা এই পর্যন্তই।